আসসালামু আলাইকুম বাচ্চা বাচ্চারা, কেমন আছো সবাই? কেমন যাচ্ছে দিনকাল? হ্যাঁ, আমি আমি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা তো জানো যে কালকে বোধহয় পহেলা বসন্ত, তাই না? এবং এখানে বসন্তকে বরণের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গায় অনেক অকেশন হচ্ছে। আমাদের এখানে পাশে একটা ইউনিভার্সিটি আছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। ওরা দেখি ওদের ছাদের উপরে বিশাল বড় প্রোগ্রাম কনসার্টের মতো করছে। তোমরা হয়তো এখন শব্দ শুনতে পাচ্ছ না, কারণ আমাদের রুমটা সাউন্ড প্রুফ। কিন্তু বিশাল নাচ গান টাচ গান অনেক কিছু হচ্ছে। তো যাই হোক, সবাইকে বসন্তের শুভেচ্ছা। বসন্ত আসলে সজীবতার প্রতীক, পুরাতনকে ঝেড়ে নতুন করে শুরু করার প্রতীক। শীতের সময় সবগুলো গাছ কি হয়, পাতাগুলো ঝরে ফেলে না? গাছগুলোকে দেখে অনেক রুক্ষ সূক্ষ্ম, প্রকৃতি অনেক রুক্ষ মনে হয়। কিন্তু বসন্তেতে আবার নতুন পাতা গজায়। বসন্তেতে চারিদিকে সবুজ আরো বেড়ে যায়। তো এটা আরো বেশি, মানে ইট সিমস সো সিনিক, ইট সিমস সো কাম অ্যান্ড হোয়াট শুড আই সে, ভাল লাগে আর কি, বুঝছো? তো আমিও চাই যে তোমাদের শীতের যে জড়তা ছিল, সেই জড়তাকে কাটিয়ে উঠে তোমরা আবার বসন্তকে, নিজেকে আরো সজীব করে কাজে লেগে যাও। সামনে 2 মাসের মতো পরীক্ষা আছে, 2 মাসের সময়টাকে কাজে লাগাও। ওকে, এটা হচ্ছে তোমাদের প্রতি বসন্তের আমার জন্য শুভেচ্ছা। তো যাই হোক, বসন্ত আসবে, বসন্ত যাবে, এভাবেই চলতে থাকবে। তো হচ্ছে তুমি তোমার মতো করে পড়াশোনা করতে হবে আর কি, এটা হচ্ছে মেন কথা। আমরা লাস্ট ক্লাসে কি দেখছিলাম, জৈব যৌগ শুরু করছিলাম। এবং সেই জৈব যৌগের ক্লাসে তোমাদের 3টা ক্লাস অর্গানিকের উপরে। গত বছর যাদের ক্লাস নিয়েছিলাম ওদের ক্লাস হয়েছিল 2টা। এই বছর একটা বেশি পাইছি, তার জন্য একটু বেশি সময় নিয়ে তোমাদেরকে অনেক জিনিসপত্র বুঝাইছিলাম। আমি একটু দেখি যে আমার এখানে আসলে লাস্ট ক্লাসটা আছে কিনা, থাকার কথা। আহ তাও দেখি আছে কি নাই, আছে কি নাই, আছে কি নাই। হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে নাই, না সমস্যা নেই। সবাই একটু লাস্ট ক্লাসটা মিলাই নাও। গত ক্লাসে আমরা পড়ছিলাম হচ্ছে খনিজ সম্পদ জীবাশ্ম চ্যাপ্টার, ক্লাস হচ্ছে 1। এবং সেইখানে আমরা কি কি দেখছিলাম দেখো, মনে করার চেষ্টা করো। আমরা প্রথমে দেখছিলাম হচ্ছে যে খনিজ কাকে বলে, তারপরে জ্বালানি কাকে বলে, এবং কোন জ্বালানিতে কতগুলো কার্বন থাকে সেটা তোমাদেরকে বাসায় পড়তে বলছিলাম। তোমরা কি বাসায় পড়ছিলা? হ্যাভ ইউ রেড দিস? যে কার্বন সংখ্যা এই থেকে এই পর্যন্ত হইলে এটা হয়, এই থেকে এই পর্যন্ত হইলে এটা হয়। তারপরে আমরা দেখছিলাম হচ্ছে আমাদের যে বিভিন্ন গ্যাসোলিন ট্যাসোলিন আছে, সেখানে কোনটা কত পার্সেন্ট ছিল, মিথেন কত পার্সেন্ট, বিউটেন কত পার্সেন্ট, আইসোবিউটেন কত পার্সেন্ট, এগুলো দেখছিলাম আর কি। ওকে, এরপরে দেখছিলাম হচ্ছে পাতন। মনে আছে পাতন এবং আংশিক পাতন? পাতন আমরা দেখছিলাম হইতেছে কি হবে, যখন আমার কাছে একাধিক জিনিসপত্র থাকবে, আমরা বয়লিং পয়েন্টের ভিত্তিতে, স্ফুটনাঙ্কের ভিত্তিতে ওদেরকে আলাদা করি। প্রথমে আমরা কি করি, সেটাকে তাপ দিয়ে উড়াই দেই, তারপর সেটাকে ঠান্ডা করি। এই যে ভেপারাইজেশন দেন কনডেনসেশন, এই প্রসেসের কম্বিনেশন আমরা বলি হইতেছে ডিস্টিলেশন। তারপর বলছিলাম যখন আমার অনেকগুলো উপাদান একসঙ্গে থাকবে, তখন সেটা কিন্তু আর পাতন থাকবে না, তখন সেটাকে আমরা বলি হচ্ছে আংশিক পাতন, তাই না? এবং আংশিক পাতন করে তোমাদেরকে ওই যে ক্রুড অয়েল থেকে কিভাবে কিভাবে কোন জায়গায় আলাদা করতে হয় সেটা তোমাদেরকে আমি বুঝাই দিছিলাম। সেখানে তোমাদেরকে কিছু পড়া দিছিলাম যে আমি তো আমার বুঝাই দেওয়ার মতো বুঝাই দিলাম, কিন্তু তোমাকে একটু পড়তে হবে। কি পড়তে হবে? যে এই রেঞ্জ থেকে এই রেঞ্জে যদি থাকে তাহলে এটা হয় গ্যাসোলিন, হয় গ্যাসোলিন এই তাপমাত্রায় আলাদা হয়। এটা কি পড়ছিল সবাই? ওকে গুড। তারপরে আমরা শুরু করছিলাম হচ্ছে যে জৈব যৌগ কাকে বলে। যারা পড়ো নেই তারা আসলে তোমাদেরকে আর কিছু বলার নেই, বুঝছো? কারণ বলার একটা সময় থাকে, বলার একটা স্টেজ থাকে। তো তোমাদেরকে সে অনেক আগে থেকে বলে আসছি পড়তে হবে, তোমাকে পড়তে হবে, তোমাকে পড়তে হবে। তো মানে এক্সকিউজ আসলে কেউ দিও না, দেয়ার শুডেন্ট বি এনি এক্সকিউজ এই স্টেজে এসে। 2 মাস পরীক্ষা আছে, তুমি যদি এখনো না পড়ো তুমি কখন পড়বা? পরীক্ষার পরে পড়বা? পরীক্ষার পরে পড়লে কোনো ডিফারেন্স তৈরি হবে?
তো তুমি আসলে তোমার নিজের পায়ে কোড়াল দিচ্ছ। আমি আমার দায়িত্ব তোমাকে বারবার সতর্ক করে দেওয়া। অনেকবার সতর্ক করে দিচ্ছি। আর সতর্ক করার আসলে সময় নাই। এখন সতর্ক হবে না। সতর্ক করেও লাভ হবে না আরকি। তো এন্ড অফ দ্য ডে মানে ইউ উইল রিওয়ার্ড অ্যাকর্ডিং টু ইউর অ্যাক্ট। তো ইফ ইউ অ্যাক্ট গুড দেন ইউ উইল বি রিওয়ার্ডেড গুড। তুমি যা করবা তুমি তাহারই আসলে পরিণাম ভোগ করবা। এটা সবসময় বলা হয়। তো ফাঁকিবাজি করলে প্রায়শ্চিত্ত করতে হবে। তোমাদেরকে বলছিলাম পড়তে হবে। যারা পড়ছো আলহামদুলিল্লাহ, যারা পড়ো নাই ওকে, এটার পরিণাম তুমি আসলে পাবা। তা আমাকে আসলে সরি বলার কিছু নাই। আমাকে সরি বলা না বলা তো কোনো কিছু এসে যায় না। তুমি দেখো যে তুমি আসলে তোমার পড়াটা পড়ছো কিনা। তো আমরা দেখছিলাম জৈব যৌগ কাকে বলে, আমরা দেখছিলাম হাইড্রোকার্বন কাকে বলে। দেখো এগুলো মনে আছে কিনা। এবং সেখানে কিছু জিনিসপত্র দেখছিলাম, কার্যকরী মূলক কাকে বলে সেগুলো দেখছি আমরা। সমগোত্রীয় শ্রেণী কাকে বলে সেগুলো আমরা দেখছি। আর স্পেশালি দেখছিলাম হচ্ছে হাকেল রুল, হাকেল তত্ত্ব। গত ক্লাসে আমরা খুব একটা সিকিউ এমসিকিউ করিনি, আজকে ক্লাসে করব। কারণ গত ক্লাসে যে টপিকগুলো ছিল সেগুলো আসলে সিকিউ এমসিকিউ খুব একটা আসার মতো ছিল না। সবাই আজকে খাতার উপরে লিখে নাও, আমরা শিখবো হইতেছে অ্যালকেন। খাতার উপরে বড় করে লিখে নাও অ্যালকেন। এই ডু ইউ নো দ্য অরিজিন অফ দ্যাট ওয়ার্ড অ্যালকেন, মানে অ্যালকেন শব্দটা আসলে কই থেকে আসছে? ডু ইউ নো? ডু ইউ? ইউ শুড। অ্যালকেন নামটা আসছে কই থেকে? অ্যালকেন নামটা আসছে ফ্রম দ্য ওয়ার্ড প্যারাফিন, রাইট? তো প্যারাফিন থেকে অ্যালকেন ওয়ার্ডটা আসছে। প্যারাফিন মাঝে মাঝে পরীক্ষা টরীক্ষা আসে আর কি, বুঝছো? PARAFFIN। অ্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ প্যারাফিন? প্যারাফিন যদি আমি ইংলিশে ট্রান্সলেট করি তাহলে দাঁড়ায় লো অ্যাফিনিটি, মানে আসক্তি কম। মানে অ্যালকেন না খুব একটা কারোর সাথে বিক্রিয়া টিক্রিয়া করতে চায় না। ও হইতেছে তোমাদের আশেপাশে কিছু বন্ধু থাকে না যে কারোর সাথে সাথেও নাই কারো পাছেও নাই, ও ওর মতো থাকে। ও কারোর সাথে ফ্রেন্ডশিপও করে না, ও কারোর সাথে ঝগড়াও করে না। যে ফ্রেন্ডশিপও যে করে না ঝগড়াও যে করে না সেই হচ্ছে প্যারা। তাহলে প্যারাফিন মানে হতেছে লো অ্যাফিনিটি, মানে আসক্তি কম। তোমরা বলো আসক্তিহীন, আসলে আসক্তিহীন না, আসক্তি কম। অ্যালকেন খুব একটা বিক্রিয়া টিক্রিয়া কারোর সাথে করে না, খুব একটা করে না। এমন না যে একেবারেই করে না, করে কিন্তু কম করে। এখন অ্যালকেন কাকে বলে দেখো, প্রথম হচ্ছে এই স্টেটমেন্ট তুমি জানো যে যেখানে কার্বন কার্বন একক বন্ধন থাকে সেটাকে আমরা কি বলি? অ্যালকেন বলি, তাই তো? তাহলে অ্যালকেন হতেছে মেইনলি কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন থাকবে আর কি, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। তো এই স্লাইডে যা যা আছে সবই তুমি জানো। এই স্লাইডের যদি কোনো কিছু তুমি এমন হয় আগে থেকেই জানো, লিখতে হবে না। এই প্রথম স্টেটমেন্টটাকে কে জানো? যে সকল যৌগে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, একক বন্ধন থাকে, ওদেরকে আমরা অ্যালকেন বলি। সো ইফ দেয়ার ইজ দ্য প্রেজেন্স অফ কার্বন কার্বন সিঙ্গেল বন্ড উই কনসিডার ইট অ্যাজ অ্যালকেন। আমি আশা করি ইউ অল নো দ্যাট। এরপরে অ্যালকেনের একটা জেনারেল ফর্মুলা আছে, সাধারণ সংকেত। এইটাও তোমরা অনেকেই জানো, এটাও তোমাদের লিখতে হবে না, এটা সত্যি তুমি আসলেই জানো। তারপরে স্টেটমেন্টটাও না তুমি জানো। অ্যালকেনের সব থেকে ছোট সদস্যকে, তোমরা অনেকেই আছো তোমার বাসায় সব থেকে ছোট সদস্য, তো অ্যালকেনেরও সব থেকে ছোট সদস্যকে মিথেন। এখন অনেকে বলতে পারো যে ভাই মিথেনে তো আসলে কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন থাকে না, বুঝো কিনা? এই মিথেনে কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন থাকে না, তাহলে হাউ মিথেন ক্যান বি অ্যান অ্যালকেন? এটা প্রশ্ন আসতে পারে। কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন থাকবে যদি একাধিক কার্বন থাকে, একটা কার্বন থাকলে তার কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন থাকবে না। তো মিথেন আসলে ওই এই রুলের মধ্যে পড়ে না। মিথেন তো মিথেন, মিথেন অ্যালকেন, এবং অ্যালকেনের সব থেকে ছোট সদস্য মিথেন। আর আমরা জানি যে অ্যালকেন আসলে খুব একটা বিক্রিয়া টিক্রিয়া করে না, দ্যাটস ওয়াই উই কল ইট অ্যাজ প্যারাফিন। আমাকে বলো চারটা পয়েন্ট আছে, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট এন্ড এই পয়েন্ট। কে কে আমরা চারটা পয়েন্ট সবগুলো জানি একটু কমেন্ট করো। আমি জানি যে হইতেছে আমার এখানে যারা আছে মোটামুটি 4 পয়েন্টের প্রতিটা পয়েন্ট তোমাদের আগে থেকে জানা আছে। জানি ভাইয়া, জানি ভাইয়া। যারা জানো আলহামদুলিল্লাহ, যারা জানো না ওকে এখন জানো। নাম্বার 1, অ্যালকেনে কি থাকবে? কার্বন কার্বন একক বন্ধন থাকবে। অ্যালকেনে কি হয়? অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, এবং অ্যালকেনের সবথেকে ছোট সদস্য মিথেন। এবং অ্যালকেনকে আমরা বলি হচ্ছে প্যারাফিন বিকজ ইট ডাজন্ট ওয়ান্ট টু রিঅ্যাক্ট উইথ এনি আদার কেমিক্যালস, উইথ এনি আদার সাবস্টেন্স, দ্যাটস ওয়াই উই কল ইট প্যারাফিন। এই চারটা পয়েন্ট আমি আশা করি সবাই জানো। ওকে, গুড গুড, নাইস নাইস নাইস। এবং দেখো এই যে অ্যালকেনের ছোট সদস্যগুলো কি কি? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন।
এটা এমনি, এটা তোমাদের লিখতে হবে না, তুলতে হবে না, তোমাদের দেখানোর জন্য দেখানো থাকে না, মাঝে মধ্যে এমনিতে দেখানো হয়। তো এখানে একটু তোমাদেরকে পিরামিড আকারে দেখানো হয়েছে যেন একটু চোখে দেখতে ভালো লাগে আর কি। এখানে আসলে কিছু নাই, আমরা মেইনলি পড়বো হচ্ছে এইটা, অ্যালকেনের নামকরণ। তোমাদের যদি কখনো নামকরণ টরণ আসে, তিনটা দিয়ে নামকরণ আসবে, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। এবং নামকরণটা আসলে তুমি যদি বিশদ শিখতে চাও, ওকে, ইউ হ্যাভ টু ওয়েট ফর 2 ইয়ার্স। তুমি যখন কলেজে উঠবা, শাওন ভাইয়াই তোমাদেরকে নামকরণ শেখাবে, এবং তখন দেখবা নামকরণ অনেক মজার টপিক, অনেক কিছু শেখা যায়, অনেক কিছু শেখার আছে, মানে দ্যাটস লট টু লার্ন। আমরা এখানে তোমাদের যেহেতু এখন সামনে 2 মাস পরে পরীক্ষা, আমি তোমাদেরকে অনেকবার বলছি এইসবে গবেষণা ধর্মী পড়াশোনা করব না। তো আমরা নামকরণটা যতটুকু শেখার দরকার অতটুকুই শিখবো। সবাই একটু দেখে নাও অ্যালকেনের নামকরণ। এখন তুমি যখন অ্যালকেনের নামকরণ করবা, তখন তো তুমি জানো যে হতেছে, মানে যে কোনো যৌগের নামের 3টা পার্ট থাকে, বুঝছো? তোমাদেরকে আমি সংক্ষেপে শেখাই, নামের 3টা নাম থাকে, পার্ট থাকে। একটা হচ্ছে প্রিফিক্স। ডু ইউ নো দ্য মিনিং অফ প্রিফিক্স? প্রিফিক্স মানে যে আগে বসে আর কি, বুঝছো, পূর্বপদ। তারপরে বসে হইতেছে কার্বন সংখ্যা, অথবা আমি তোমাদেরকে তোমাদের মতো করে লিখে দিই। প্রথমে থাকে হইতেছে শাখা, এটা লেখো শাখা বা প্রতিস্থাপক আর কি, বুঝছো, প্রতিস্থাপক। প্লাস হয় হচ্ছে কার্বন সংখ্যা, যা লিখছি লিখে না, পরে বুঝে দিচ্ছি। আর শেষে যুক্ত হয় হচ্ছে এন। আমরা জানি অ্যালকেনের নামের শেষে এন হয় আর কি। এটুকু সবাই একটু নোট করো। প্রথম হয় শাখা বা প্রতিস্থাপক, কার্বন সংখ্যা এবং এন, শেষে এন যুক্ত হয়। আমরা জানি সবাই অ্যালকেনের শেষে তো এন যুক্ত হবে। চলো আমরা কিছু প্র্যাকটিস করব, দেখবা ইনশাল্লাহ প্র্যাকটিস করলে থিংস উড বি মোর ক্লিয়ার। একটা উদাহরণ দেই। প্রথম উদাহরণ হচ্ছে এইটা, ধরো তোমার কাছে এটা আছে CH3, এখানে হচ্ছে CH2, এখানে CH3। আচ্ছা ভাইয়া, এখানে কি কোনো শাখা আছে? ইজ দেয়ার এনি ব্রাঞ্চ? মানে এখানে কোনো শাখা আছে, দেখো তো, কোনো শাখা আছে নাকি এটা লম্বা জাস্ট সিম্পল একটা চেইন? এখানে কিন্তু কোনো শাখা নেই। তো প্রশ্ন আসতে পারে তাহলে শাখা কোথায় আছে? শাখা দেখো এইখানে আছে, CH3, এখানে আছে কার্বন, CH3, এখানে ধরো CH2, এখানে হচ্ছে CH2। কিছু বেসিক নিয়ম আছে, সেই বেসিক নিয়মগুলো আগে বলে দিই। তো আমাকে প্রথমে দেখতে হবে ইজ দেয়ার এনি ব্রাঞ্চ অর নট। মানে দেয়ার ইজ নো ব্রাঞ্চ, এখানে কোনো ব্রাঞ্চ নাই, এটা জাস্ট নর্মাল একটা চেইন আর কি। বাট দেয়ার ইজ এ ব্রাঞ্চ। কিরকম? দেখো তুমি যদি এটা চিন্তা করো, তাহলে যে এখানে একটা ব্রাঞ্চ আছে, শাখা আছে, কিন্তু ওখানে না কোনো শাখা নেই। তো জৈব যৌগের নামের আসলে কিছু বেসিক ক্রাইটেরিয়া আছে। বেসিক ক্রাইটেরিয়া হইতেছে ইউ নিড টু পিক এ মাদার চেইন। তোমাকে একটা মাতৃ চেইন ধরতে হয়। তো কোন চেইনটা মাদার চেইন? সব থেকে বড় চেইনটা মাদার চেইন। এখন সব থেকে বড় চেইনটা মাদার চেইন বুঝলাম। তো আমার কথা হচ্ছে ভাই, যে এইখানে তো চেইনই একটা, তো এখানে আসলে মাদার চেইন ধরাটা খুবই সহজ। এইটা আমার মাদার চেইন। এবার এই যৌগে আসা, আবারও বলতেছি, জৈব যৌগের নামে প্রথম নিয়ম হইতেছে সব থেকে একটা মেইন চেইন ধরা। একটা মেইন চেইনকে হইতেছে তুমি যদি ধরতে পারো, তাহলে জৈব যৌগের নামকরণ তোমার কাছে খুব সহজ মনে হবে, বুঝছো? তাহলে প্রথম কাজ হচ্ছে একটা মেইন চেইন নির্বাচন করা। আমি আশা করি মেইন চেইন নির্বাচন করছো। তো প্রশ্ন হচ্ছে মেইন চেইন আমি কিভাবে নির্বাচন করব? দেখো, এখানে মেইন চেইন নির্বাচনের কিছু নাই, এখানে আছে, এবং লংগেস্ট চেইন উইল বি দ্য মেইন চেইন। এখন তুমি বলতে পারো যে ভাই মেইন চেইন কত ভাবে ধরা যায়? ধরো তুমি যদি চিন্তা করো, এইটা, এইটা আর এইটা, দেখো এই তিনটা নিয়ে একটা চেইন হতে পারে না? কিন্তু ইজ ইট দ্য পসিবল লংগেস্ট চেইন? তোমার কাছে কি মনে হয়, এটা কি পসিবল লংগেস্ট চেইন? এখানে কার্বন 3টা দাঁড়ায়, কি মনে হয় এটা সব থেকে বড় লম্বা চেইন? ভাই এখানে 1000 মানুষ আছে, আমি অনেক আনসার আশা করি। এই তিনটাকে যদি মেইন চেইন ধরি, এটা কি মেইন চেইন হবে? বড় চেইন হবে না? আমরা জানি মেইন চেইন উড বি দ্য লংগেস্ট চেইন, দ্য চেইন হু হ্যাজ ক্যারিড দ্য মোস্ট নাম্বার অফ কার্বন। আচ্ছা, আমি যদি এইটাকে মেইন চেইন ধরি, তাহলে কি হবে? দেখো তো, হবে কিনা? ওকে,
এটা মেইন চেইন ধরলে হয়, কেন হয়? 1 2 3 4টা কার্বন ক্যারি করে। তো তুমি যদি এটাকে মেইন চেইন ধরো তাহলে কিন্তু ঠিক আছে, অথবা তুমি চাইলে এটাকেও মেইন চেইন ধরতে পারো। অ্যাকচুয়ালি সোজাটাকে মেইন চেইন ধরলেও যা, এই বাঁকাটাকে মেইন চেইন ধরলেও তাই। মেইন চেইন একরকমেরই হবে। হয়তো তোমার কাছে মনে হচ্ছে যে আমি 2-3টা অ্যাঙ্গেল থেকে দেখছি, কিন্তু মেইন চেইন একটাই হবে। তুমি যদি এমনি ধরো মেইন চেইন যা হবে, তুমি যদি সোজাসুজি ধরো, the scenario would be the same. সবাই কি বুঝছি? বাট এখানে আসলে ধরাধরির কিছু নাই। এখানে অ্যাজ ইট ইজ একটাই চেইন আছে। তো একটা চেইন মানে লংগেস্ট চেইন হইতেছে মেইন চেইন। অর্থাৎ আমি যদি হইতেছে প্রথমটা চিন্তা করি, প্রথমটা 3 কার্বনের, দ্যার ইজ নো ব্রাঞ্চ, তাহলে প্রথমে হবে কার্বন সংখ্যা হবে 3। 3 মানে কি? প্রোপ। ওই যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন। তাহলে 3 এর জন্য হবে প্রোপ, আর অ্যালকেন দেখে শেষে হবে এন। সন্ধি করো, এই সন্ধি করো, প্রোপ যোগ এন সন্ধি করলে কি হয়? সন্ধি করলে হয় হইতেছে প্রোপেন, রাইট? আচ্ছা, এই কলম দিয়ে লিখলে তো মুছে যাবে। PROPANA। আচ্ছা, আমাকে একজন বলছে নওশীন ভাই সবগুলো কার্বন দিয়ে মেইন চেইন নেওয়া যাবে? না, সবগুলো কার্বন দিয়ে মেইন চেইন নেওয়া হবে না। মানে এটা বলা হয় যে দুনিয়া এতটা ফেয়ার না আর কি। তো কথা হচ্ছে তোমাকে আসলে কাউকে না কাউকে ছাড়তে হবেই। এখানে আমরা এই কার্বনটাকে স্যাক্রিফাইস করলাম, মেইন চেইন ওটাকে আমি নিতে পারছি না। এটা আমার শেখানোর উদ্দেশ্য ছিল না, এটা রেফারেন্স হিসেবে তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমার শেখানোর উদ্দেশ্য। তাহলে আমরা পসিবল লংগেস্ট চেইনটা মেইন চেইন নিছি, ওটা বাদ দাও, এখানে আসো। এবার তোমাকে গুনতে হবে। তোমরা কখনো বিভিন্ন, যারা হইতেছে তোমাদের স্কুল বা কলেজে আছো, অনেক সময় দেখবা যে কমিটি নির্বাচিত হয়, দেখছো? তো যখন কমিটি নির্বাচিত হয় তখন সবাইকে কি কমিটিতে রাখা হয়? সবাইকে কিন্তু কমিটিতে রাখা সম্ভব হয় না। সবাই যদি কমিটিতে থাকে তাহলে তো হইলই না। দেখবা কিছু সিলেক্টিভ মানুষ কমিটিতে থাকে। এরপর কমিটিতে কেউ সভাপতি হয়, কেউ সহসভাপতি হয়, কেউ সেক্রেটারি হয়, কেউ এই সংগঠক সেই সংগঠক, অনেক কিছু হয়। তো কথা হচ্ছে কমিটিতে যেরকম একটা পেডিগ্রি থাকে, মানে একটা অর্গানোগ্রাম থাকে, এইখানেও তুমি যে মেইন চেইনটা যে ধরলা, সেই মেইন চেইনকে না নাম্বারিং করতে হবে। কোন সাইড থেকে নাম্বারিং করবা? যে সাইড থেকে এই শাখা কাছে আসে সেই সাইড থেকে নাম্বার করবা। এখন আমি ধরলাম দিস ইজ আওয়ার মেইন চেইন, দিস ইজ দ্য মেইন ব্রাঞ্চ। এখন আমাকে বলো কোন সাইড থেকে এই ব্রাঞ্চ কাছে আসে, বাম পাশ নাকি ডান পাশ? যে আমি আমার হাতে দেখাচ্ছি, বাম পাশ না ডান পাশ? আমার কোয়েশ্চেন হচ্ছে যে ফ্রম হুইচ সাইড উইল কাউন্ট দ্য নাম্বার, উইল কাউন্ট দ্য কার্বন নাম্বার? কোন পাশ? আমার কোন পাশ? আমার হইতেছে ডান পাশ থেকে। আমার ডান পাশ, তোমাদের বাম পাশ। তোমাদের হইতেছে, হ্যাঁ, তোমাদের বাম পাশ। তাহলে বাম পাশ থেকে আমরা নাম্বারিং করব। এই কার্বনটা আমাদের 1 নং কার্বন, এটা 2 নং কার্বন, 3 নং কার্বন, 4 নং কার্বন। তুমি যদি এটাকে মেইন চেইন ধরতা, দ্য সিনারি উড বি দ্য সেম। এটা হয়তো 1, এটা হয়তো 2, এটা হয়তো 3, এটা হয়তো 4, একই নাম আসতো, নাম সেমই আসতো। শাওন রেজার নাম এখানেও শাওন রেজা, আমার বাড়িতেও শাওন রেজা। আবার ধরো আমি অন্য কোথাও গেলে আমার নাম শাওন রেজাই হয়। শাওন রেজা নামে একজনই আছে। তো তুমি যদি অন্যভাবে ধরো, ট্রাস্ট মি, তুমি সেম নামই পাবা। এবার আমাদের নামকরণের নিয়ম কি ছিল? প্রথমে আসবে শাখা বা প্রতিস্থাপক। এখানে শাখা আছে। এখন আমাকে বলে শাখাটা কি? মিথাইল শাখা না? বুঝো, মিথাইল। তাহলে শাখা হচ্ছে মিথাইল। মিথাইল আছে এট দ্য নাম্বার 2 কার্বন, এই জন্য আমরা দিলাম হতেছে 2 মিথাইল। তুমি বাংলায় লিখো, আমি ইংলিশে লিখছি। তোমার বাংলা লিখতে ভালো লাগলে বাংলা লিখো। 2 মিথাইল। ভাই 2 কেন দিচ্ছেন? এই শাখা কোথায় আছে উল্লেখ করতে হবে না? অবশ্যই উল্লেখ করতে হবে। 2 মিথাইল। কার্বন কয়টা? তোমার এই কাজটা শেষ, শাখার কাজ শেষ। কার্বন হচ্ছে 4টা। 4টা মানে কি হবে? বিউট। আর যেহেতু এটা একটা অ্যালকেন, সেহেতু নামের শেষে কি হবে? 2 মিথাইল বিউটেন। অনেকে আমার আগে আনসার দিচ্ছে, খবরদার নামের মাঝখানে কোনো স্পেস হবে না, কোনো স্পেস দেওয়াই যাবে না। স্পেস দিলে কিন্তু সারা কেটে দেবে। সানজানা বিনতে বলছে মিথাইল কেন? এই যে এটার জন্য মিথাইল। কার্বন একটা হইলে মিথাইল, 2টা হইলে ইথাইল, 3টা হইলে প্রোপাইল, 4টা হইলে বিউটাইল। ঠিক আছে? আচ্ছা, আমি 3 মিথাইল দিতে পারি না? 3 মিথাইল দিতে পারো না, মিথাইলটা আসলে 2 নং জায়গায় কার্বনে আছে না, এই জন্য 2 নং কার্বনে দিচ্ছি। এটা না বুঝলে কোনো প্যারা নেই, আমি তোমাদের আরেকটা উদাহরণ দেখাচ্ছি। এটা কে কে বুঝতে পারছো বলো তো? ভাই বাংলায় লিখলেও একদম সেমই আসবে, একদম সেমই আসবে। এখানে কোনো ডিফারেন্স আসবে না, একদম সেম আসবে। কে কে বুঝতে পারছো এটুকু?
এইটা বুঝতে পারলেই হবে আর কি। ওকে, ক্লিয়ার। আচ্ছা, পরেরটা দেখো। CH3, CH2, এখানে হচ্ছে CH2, এখানে CH। তোমরা কি মেইন চেনটা খুঁজে পাইছো এখানে? আমি একটু বলে দেই, আমরা জানি দ্য লংগেস্ট চেইন ইজ দ্য মেইন চেইন। লংগেস্ট চেইন এটা ধরলেও যা হয়, এটা ধরলেও তাই হয়। আবারও বলছি, মেইন চেইন যদি একাধিকভাবে নির্বাচন করা হয়, তোমার কাছে যদি মনে হয় যে আমি দুইভাবে চিন্তা করছি এবং দুইভাবেই সেম নাম্বার অফ কার্বন পাচ্ছি, তার মানে মনে রাখবো দুইটাই ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সব থেকে বেশি সংখ্যক কার্বন আছে। আর ফার্স্ট টাস্ক ইজ টু ফাইন্ড আউট দ্য মেইন চেইন, রাইট? মাদার চেইনকে তুমি নির্বাচন করলা, এরপরে নাম্বারিং করতে হবে। এখন বলো ডান পাশ না বাম পাশ, তোমাদেরই বলো, তোমাদের কি ডান পাশ না বাম পাশ? আমরা জানি যে পাশ থেকে শাখা প্রতিস্থাপক এই হ্যানত্যান কাছে আছে সেই পাশ থেকে নাম্বারিং করতে হবে। এখন তোমার কোন পাশ থেকে নাম্বারিং করবা? গুড, অবভিয়াসলি তোমার ডান পাশ। এই যে দেখো, এটা 1 নং কার্বন, এটা 2 নং কার্বন, 3 নং কার্বন, 4 নং কার্বন, 5 নং কার্বন। আই রিপিট, এমনে গুণলেও সেম হইতো ভাই। প্রথমে কি নিতে হবে? শাখা নিতে হবে। এখন প্রথমে শাখা কি আছে? শাখা আছে হচ্ছে আমার মিথাইল। কত নং কার্বনে আছে? 2 নং কার্বনে আছে। অনেকে মনে মনে চিন্তা করছে তাইলে মনে হয় সব জায়গায় বোধ হয় 2 মিথাইল হবে। না রে বাবা, 2 মিথাইল হবে কি হবে না এটা তো ডিপেন্ড করে কোন যৌগ দিচ্ছে। এখানে দুই জায়গায় সাবকনসিয়াসলি কোইন্সিডেন্টলি আমি সেম যৌগ দিয়ে ফেলছি। সব জায়গায় যে 2 মিথাইল হবে এমন কোনো কথা নাই। 2 মিথাইল, এখানে কার্বন হচ্ছে 5টা হলে কি হবে? পেন্টেন হবে। খবরদার স্পেস দেওয়া কিন্তু সারাসার হারাম। নামের মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না। জৈব যৌগের নাম একটা ওয়ার্ড হয়, এ সিঙ্গেল ওয়ার্ড। 2 মিথাইল পেন্টেন, 2 মিথাইল পেন্টেন, 2 মিথাইল পেন্টেন। গুড। এই তো। অনেকে বলছে 4 হবে না। না ভাই, 4 হবে না। এই যে অনেক, এই যে বোকার দল, ওরা অনেকে চিন্তা করতেছে ভাই আমি বাম পাশ থেকে গুনবো। বাম পাশ ডান পাশ বলে কিছু না, যে পাশ থেকে শাখা কাছে আসে সেই পাশ থেকে গুনবা। এখন এইখানে ভাই বাম পাশ থেকে কাছে আসতে দেখে বাম পাশ থেকে গুনছি, এইখানে তো ডান পাশ থেকে কাছে আসে, তাই না? বুঝতে পারো কিনা? মানে যেখানে মধু সেখানে মৌমাছি যাবে, তাই না? এই রাস্তার এপারে হোক রাস্তার ওপারে হোক, মধু যেখানে মৌমাছি সেখানে। এখন ডান পাশ বাম পাশ বলে কোনো কথা নাই। মেইন কথা যে পাশ থেকে শাখা মাখা কাছে আসে। তো যে পাশ থেকে আগডুম বাগডুম কাছে আসবে সেই পাশ থেকে তুমি নাম্বারিং করবা। এখানে বাম পাশ থেকে কাছে আসছিল দেখে বাম পাশ, ওইখানে ডান পাশ থেকে কাছে আসে দেখে ডান পাশ। ইজ ইট ক্লিয়ার? বুঝছো সবাই? সারাসার মানে কি? সারাসার মানে বিলকুল, সারাসার মানে কমপ্লিটলি, সারাসার মানে হইতেছে যার কোনো কিছু বাকি নেই, করাই যাবে না আর কি। ক্লিয়ার ক্লিয়ার, ওকে। চলো আমরা আরেকটা উদাহরণ দেখি। দেখো তো এটা পারো কিনা। CH3, এখানে CH, এখানে CH3। ওকে, সবাই এই নামটা লিখে নাও। নাম তো নাই, যোগটা লিখে নাও। একাধিক শাখা শিকল থাকলে কি হবে? এমডি আসিম, একটু ওয়েট করো ভাই, সবই তো দেখাবো। বাংলাতে লিখলে স্পেস দেওয়া যাবে না, বাংলাতে লিখলে স্পেস দেওয়া যাবে না, ইংলিশে লিখলে স্পেস দেওয়া যাবে না। নিয়ম যেটা যেটা বাংলায়ও যায় ইংলিশেও তাই। ভাই কি কি শাখা হয়? নর্মালি ক্লোরিন, ফ্লোরিন, মিথাইল, ইথাইল এগুলো শাখা হয়। এই বলো, সবাই কি মাদার চেইন খুঁজে পাইছি? হ্যাভ ইউ ফাউন্ড দ্য মাদার চেইন? মাদার চেইন খুঁজে পাইছো? ভাই মানে স্ট্রেট ফরওয়ার্ড, স্টেপ বাই স্টেপ আগাও। ওই একসাথে সব করতে গেলে দেখবা যে কোনো কিছু হচ্ছে না। আর ফার্স্ট টাস্ক ইজ টু ফাইন্ড আউট দ্য মাদার চেইন, রাইট? মাদার চেইন খুঁজে পাইছি, এই যে ভাই সোজা রইতেছে মাদার চেইন। এটা ধরলেও হয়, এটা ধরলেও হয়, একই কথা।
এবার কোন পাশ থেকে কাছে আসে, বাম পাশ না ডান পাশ? তোমাদের দেখো, তোমাদের হইতেছে বাম পাশ, বাম পাশ থেকে কাছে আসে। তাহলে আমি বাম পাশ থেকে কাছে আসলে বাম পাশ থেকে গুনলাম, 1 2 3 4 5 6। এবার আমার কি কি প্রতিস্থাপক আছে, মানে কি কি শাখা আছে? আমার শাখা আছে দুইটা। দুইটা কি মিথাইল। কত নম্বর কার্বনে কার্বনে আছে? 2 নম্বরে আছে, 3 নম্বরে আছে। তোমরা অনেকেই কাছাকাছি গেছে, এটা সামান্য জায়গায় ভুল করতেছো। তাহলে আগে 2 লিখবো, একটা কমা দিয়ে 3 লিখবো, মানে একাধিক নাম্বার যদি উল্লেখ করা থাকে উই হ্যাভ টু পুট এ কমা। আবারও বলতেছি, একাধিক নাম্বার যদি থাকে উই হ্যাভ টু পুট এ কমা ইন বিটুইন দোজ নাম্বারস। তাহলে যেহেতু 2 এবং 3 আছে, আমি একটা কমা দিলাম, 2 3। তোমরা অনেকে যেটা লিখছো 2 3 মিথাইল লিখছো, শুড ইট বি মিথাইল অর ডাইমিথাইল? কোনটা? মাই কোয়েশ্চেন ইজ শুড ইট বি মিথাইল অর ডাইমিথাইল? কোনটা হবে বলো তো? মিথাইল হওয়া উচিত না ডাইমিথাইল হওয়া উচিত? ডাইমিথাইল হওয়া উচিত। কেন ভাইয়া ডাইমিথাইল হওয়া উচিত? কারণ এখানে দুইটা মিথাইল আছে। তো দুইটা হলে এই নিয়মগুলো আসলে লিখে দেওয়া যায় না, বুঝছো? এগুলো এমনিতেই সবার সাবকনশিয়াস মাইন্ডে ঢুকাই দিতে হয়। একটা থাকলে মিথাইল, দুটো থাকলে ডাইমিথাইল। তো 2 3 ডাইমিথাইল এন্ড দ্য রেস্ট আর সেম। কার্বন 6টা, 6টা মানে হচ্ছে হেক্স, তারপরে হচ্ছে এন। 2 3 ডাইমিথাইল হেক্সেন। এই মজা লাগতেছে না? লাগা উচিত। 2 3 ডাইমিথাইল হেক্সেন। ওকে, চলো আমরা আরেকটা দেখি। ওকে, এটা লিখে নাও। নামকরণ বইয়ে আলোচনা করা নাই, হ্যাঁ বইয়ে খুব কম আছে, এই জন্য আমরা তোমাদেরকে বেসিক টুকু দেখা দিচ্ছি। দেখো, এই যোগের ক্ষেত্রে আশা করি মেইন চেইন সবাই খুঁজে পাইছো। এই সোজাটা হতেছে আমাদের মেইন চেইন, একেবারে সোজাটা হচ্ছে মেইন চেইন। তো উই ফাউন্ড আওয়ার মেইন চেইন আর মাদার চেইন। এরপর আমাকে দেখতে হবে কোন পাশ থেকে আমি নাম্বারিং করবো। এখানে 2 রকমের শাখা আছে, একটা ক্লোরিন আছে, একটা মিথাইল আছে। তো দেখো, 1 2 3 নম্বরে ক্লোরিন আসে, আর এখানে আসলে 1 2 3 4 নম্বরে। মানে এই পাশ থেকে প্রথম শাখাটা আসে 3 নম্বরে, এই পাশ থেকে আসে 4 নম্বরে। তাহলে আমরা জানি যে পাশ থেকে কাছে আসবে, যে পাশ থেকে কাছে আসবে আমি সেই পাশ থেকে হইতেছে নাম্বারিং করব। এখন ভাই কোন পাশ থেকে কম্পারেটিভলি কাছে আসে? কম্পারেটিভলি কাছে আসে হইতেছে আমাদের এই বাম সাইড থেকে। তাহলে বাম সাইড থেকে যেহেতু কম্পারেটিভলি কাছে আসে, 1 2 3 4 5 6
ওকে, লিখলাম এটা। দেখো আমি কিন্তু নাম্বারিং করে ফেলছি। এখন আমার দুইটা শাখা আছে। একটা শাখা হইতেছে ক্লোরো, CHLORO, দিস ইজ ক্লোরো। আরেকটা শাখা হইতেছে মিথাইল। এখন প্রশ্ন হইতেছে which one will we put first, মানে which one will we put first, এর কোনটাকে আমরা আগে বসাবো? ক্লোরো আগে লিখবো নাকি মিথাইল আগে লিখবো? হোয়াট শুড ইউ থিঙ্ক? শোনো, মনে রাখবা আমরা নাম্বারিং করি কাছে দূরের ভিত্তিতে। মানে যখন তোমার একাধিক শাখা থাকবে, নাম্বারিং করি কাছে দূরের ভিত্তিতে। এটা কাছে আছে দেখে ক্লোরিনের সাইড থেকে নাম্বারিং করছে। কিন্তু যখন আমরা নাম লিখবো তখন অ্যালফাবেটিক অর্ডার ফলো করতে হয়। তাহলে আমি তোমাদেরকে নিয়মটা লিখে দিচ্ছি। নিয়মটা হচ্ছে এইটা, যে আমরা যখন নাম্বারিং করব, চেইনে নাম্বারিং যখন করব, নাম্বারিং হয় হচ্ছে কাছে বা দূরে এটার ভিত্তিতে, বুঝছো? ওই যে ওটা যেহেতু কাছে ছিল এই পাশ থেকে নাম্বারিং করব। কিন্তু তুমি যখন নাম লিখবা মানে ক্লোরিনকে আগে লিখবা নাকি হইতেছে ওই মিথাইলকে আগে লিখবা, তখন কিন্তু অ্যালফাবেটিক হয়, অ্যালফাবেটিক অর্ডার বা অ্যালফাবেটিক্যালি, মানে যেটা আগে আসে। এখন নাও টেল মি, ক্লোরিন শুরু হয় সি দিয়ে আর মিথাইল শুরু হয় এম দিয়ে, তাহলে ওই ইংলিশ অ্যালফাবেটে সি আগে নাকি এম আগে? এই জন্য তোমাদেরকে আমি ইংলিশে লেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হয়। আমরা জানি সি আগে, তাই না? যদি সি আগে হয়, সি যদি আগে হয়, তাহলে দেখো এখানে কি দাঁড়াবে, 3 ক্লোরো, CHLORO, 3 ক্লোরো, তারপরে হচ্ছে 4 মিথাইল, কার্বন হচ্ছে 7টা, 7টা হলে জানি কি হয় ভাইয়া? 7টা হলে হেপটেন হয়। তো দিস ইজ দ্য নেম, 3 ক্লোরো 4 মিথাইল হেপটেন। গুড, এই তো পারছো সবাই। 3 ক্লোরো 4 মিথাইল হেপটেন। গত ক্লাসে তোমাদের মানে গত সেশনে তোমাদের ক্লাসে একটা কথা বলছিলাম, তোমরা দেখলাম সেটাতে ভাইরাল করে দিচ্ছ। বাট আমি আমি খুশি হয়েছি এটা ভাইরাল করছো, কারণ এই কথাগুলো সবার জানা উচিত। এই কথাগুলো আমরা অনেকে সোশ্যাল মিডিয়াতে কথাগুলো খুব একটা মানি না। এই জন্য আমি আমি চাচ্ছিলাম এই কথাগুলো যত বেশি মানুষ শুনবে আমার পারপাস তত ভালো সার্ভ হবে। তো আমি আসলেই খুবই খুশি যে পোস্ট করছো, আই এম গ্রেটফুল টু ইউ, কারণ এটা বেশি মানুষকে তুমি জানাতে হেল্প করছো। কে পোস্ট করছো আমি জানি না এর মধ্যে কে পোস্ট করছো, বাট যে করছো থ্যাংক ইউ। তাহলে 3 ক্লোরো 4 মিথাইল, তারপর হইতেছে হেপটেন, 7টা দেখে হইতেছে হেপটেন হয়েছে। আচ্ছা আমি তোমাদেরকে আরেকটা দেখাই, ধরো এরকমই CH3, এখানে হচ্ছে CH2, কার্বন এখানে CH3, ক্লোরিন CH2, এখানে হচ্ছে CH2, 1 2 3 4। ওকে, এই নামটা লিখে নাও ঝটপট। চারের আগে কমা হবে না? না ভাই, চারের আগে কমা হবে না। দুইটা নাম্বার পাশাপাশি, হাবিবা খেয়াল করো, দুইটা নাম্বার যদি পাশাপাশি থাকে তাহলে সেখানে কমা হয়, কিন্তু একটা নাম্বার আর একটা নামের আগে হাইফেন হয়। এই যোগটা সবাই লিখে নাও। প্রথমে বলছিলাম কোন পাশ থেকে নাম্বারিং করব? নাম্বারিং করব বাম পাশ থেকে। কারণ কি, দেখো এখানে 1 2 3 আছে, এখানে 1 2 3 4 আছে, মানে যে পাশ থেকে আমার শাখা কাছে আসবে সেই পাশ থেকে নাম্বারিং করব। তো এই হচ্ছে আমাদের নাম্বারিং, 1 2 3 4 5 6। আসলে আগেরটাই আমি শুধু উল্টা দিচ্ছি। আগেরটা তোমাদের অনেকের কনফিউশন হইতে পারে যে আমি মনে হয় এই ক্লোরিনকে আগে লিখছি 3 নাম্বারে দেখা। না, আসলে 3 নাম্বার দেখে আগে লিখছি ব্যাপারটা এমন না। এইখানে ক্লোরিন 4 নম্বরে আছে, কিন্তু এইখানে কি আগে আসবে? এইখানেও ক্লোরিন আগে আসবে বাবা। কারণ কি, আমি বলছিলাম
নাম্বারিং করব কাছে দূরের ভিত্তিতে, কিন্তু নামটা লিখবো অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী। অ্যালফাবেটিক্যালি স্টিল ক্লোরিন কামস ফার্স্ট। কেন? ক্লোরিন স্ট্যান্ডস উইথ সি। তাহলে যেহেতু ক্লোরিন সি দিয়ে স্টার্ট হয়, ইট কামস ফার্স্ট, অর্থাৎ এখানে হবে 4 ক্লোরো, লিখলাম হতেছে 4 ক্লোরো, CHLORO, 4 ক্লোরো, দেন 3 মিথাইল, কার্বন হচ্ছে 7টা, একই জিনিস হেপ্টান। ওকে, আমার মনে হয় না যে তোমাদের এর থেকে কঠিন নাম আসবে, এইটুকু শিখে রাখো। বইয়ে তোমাদের আসলে নাম নিয়ে কোনো কথাই বলা নেই আমি জানি, বাট জাস্ট টু কিপ ইউ সেফ, আমি তোমাদের জাস্ট বেসিক কিছু জিনিস শিখাই দিলাম। আমি জানি না, ইট শুডেন্ট বি দ্যাট মাচ হার্ড and you are smart enough to understand, that's why I just approach it, নাহলে আমি এটা শুরু করতাম না। এখানে শুরু থেকে একটু রিভিউ করি, সেটা হচ্ছে এরকম। হ্যাঁ, আমি জানি there are lots of questions, যে ভাই এটা এরকম না হইলে কেমন হইতো, ওরকম হইলে কেমন হইতো, এরকম প্রশ্ন তোমাদের মাথায় আসছে। ওকে, কিউরিওসিটিটা রেখে দাও, কলেজে উঠবা, আমি তোমাদেরকে শেখাবো যে নামকরণ যে কত কিছু করা যায়, অনেক মজার মজার ব্যাপার আছে। এগুলো এখন না, এখন শেখার সময় হয়নি, আমরা কলেজে গিয়ে শিখবো। আমরা শিখছিলাম হতেছে অ্যালকেন। তো অ্যালকেন, দ্য নেম comes from the word paraffin. Paraffin means low affinity. তারপরে মানে চারটা স্টেটমেন্ট। নাম্বার 1, so it compiles with carbon carbon single bond, right? Alkane. Number 2 হইতেছে the general formula of alkane is CnH2n+2, and the first member of that family is methane. So methane is the smallest member or the first member. আর alkane আসলে কি হয়? Alkane, it doesn't want to react with any other chemicals, it doesn't want to react with any other substance, that's why we call it paraffin, right? তারপরে হচ্ছে এমনি দেখাইছিলাম, এখানে নাম্বারিং করব, নামকরণ করব, কি প্রথমে শাখা প্রতিস্থাপক, তারপর হচ্ছে কার্বন সংখ্যা প্লাস n। এরপরে তোমাদেরকে কয়েকটা উদাহরণ দেখাইছি। এরপরে দেখো কিছু স্টেটমেন্ট আছে, এগুলো তোমরা জানো কিনা। সবাই লিখে নাও, এটা এমসিকিউ তে আসার সম্ভাবনা খুবই বেশি। দ্য ফার্স্ট ওয়ান ইজ অ্যালকেন সাধারণত অপোলার, ইউজুয়ালি দ্য অ্যালকেন ইজ নন পোলার। অপোলার মানে কি? শোনো, পোল মানে হচ্ছে মেরু, পোল মানে মেরু, মানে পৃথিবীর দুইটা পোল আছে, নর্থ সাউথ, উত্তর মেরু দক্ষিণ মেরু। তারপরে আমরা জানি প্লাস মাইনাস মেরু হয়, বাট অ্যালকেন ভাই কার্বন কার্বন দিয়ে, তো কার্বন কার্বনের মধ্যে তো কেউ প্লাস হয় না, কেউ মাইনাস হয় না, একই জিনিস, এই জন্য অ্যালকেন গুলো সাধারণত অপোলার হয়। ওকে, তার মানে প্রথম স্টেটমেন্টটা সবাই লিখে নাও, অ্যালকেন ইউজুয়ালি অপোলার। যারা ইংলিশ ভার্সনের আছো লিখে নাও যে ইউজুয়ালি অ্যালকেন অপোলার। জিনে বলছে অপোলার মানে কি? অপোলার মানে এখানে কোনো প্লাস মাইনাসের কাহিনী নাই, অ্যালকেনে কোনো সাইড আসলে প্লাস মাইনাস হয় না, অ্যালকেন কোনো প্লাস মাইনাসের বালাই এখানে নাই। তো ইউজুয়ালি অ্যালকেন ইজ নন পোলার, প্রথমটা বুঝে গেছে। এই পানি কি পোলার নাকি নন পোলার? হোয়াট ডু ইউ থিঙ্ক, ইজ ওয়াটার পোলার অর নন পোলার? হোয়াট ডু ইউ থিঙ্ক, কি মনে হয়? ওয়াটার কিন্তু পোলার। কেন ওয়াটার পোলার? কারণ দেখো পানিতে কি আছে, এইচ এবং ওএইচ আছে না, তাহলে এইচ এর উপরে আমরা যে পার্শিয়ালি প্লাস দিতাম, ওএইচ এর উপরে মাইনাস দিতাম না, তাহলে ওয়াটার হচ্ছে পোলার এন্ড অ্যালকেন ইজ নন পোলার। তো আমরা কি জানি, চৌধুরী সাহেব তেলে জলে কি মিশে? মিশে না তো। দেখবা যে বাংলা সিনেমায় নায়ক নায়িকের ব্যাপারে বলে, চৌধুরী সাহেব আপনারা খুনি, আপনারা অপরাধী, আপনি ছোটবেলায় আমার বাপরে খুন করছেন, আমার বাপ আপনার ইন্ডাস্ট্রিতে কাজ করতো, তা আপনি হচ্ছে তেল, আমি হচ্ছে জল, তেলে জলে কখনোই মেশে না। কেন মেশে না? তেল হচ্ছে নন পোলার আর জল হচ্ছে পোলার। তো অ্যালকেন আসলে তেলই, ওই যে কেরোসিন ডিজেল ফিজেল সবই অ্যালকেন, তো এরা পানিতে কখনোই মিশে না। তো অপোলার যৌগসমূহ সাধারণত অপোলার দ্রবকে দ্রবীভূত হয়, কিন্তু পোলার দ্রবকে হয় না। তো পানি হচ্ছে একটা পোলার, তার জন্য অ্যালকেন পানিতে মিশে না। দেখবো পানিতে কেরোসিন মিশবে না, পানিতে ডিজেল মিশবে না, পানিতে গ্যাসোলিন পেট্রোল মিশবে না, পানিতে অকটেন মিশবে না, তুমি যতই কাহিনী করো অ্যালকেন পানিতে মিশে না। তো এই তিনটা স্টেটমেন্ট কি সবাই বুঝিয়াছো বাচ্চারা? তাহলে ফার্স্ট ওয়ান ইজ অ্যালকেন ইজ এ নন-পোলার কম্পাউন্ড। নাম্বার 2, a non-polar compound usually dissolves in a non-polar solvent. ইংলিশ আবারও বলছি, a non-polar compound usually dissolves in a non-polar solvent. নন-পোলার যৌগগুলো নন-পোলার দ্রাবকে মিশে। যেমন তুমি চাইলে তেলকে কেরোসিনের মধ্যে মেশাতে পারবা, তুমি চাইলে অকটেন আর পেট্রোল মেশাতে পারবা, কারণ দুটোটা নন-পোলার। যে যেরকম সে সেরকম মানুষের সাথেই মিশে, তাই না? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো যে যেরকম সে সেরকম মানুষের সাথেই মিশে। তো অ্যালকেন যেহেতু পোলার,
সে নন পোলার, সে নন পোলার দ্রবকে মিশবে, কিন্তু পানি তো পোলার, এই জন্য সে পানিতে মিশে না। এরকম একটা কথা আছে, তোমাদেরকে একটু বলে দিই। সেটা হচ্ছে বন্ধু নির্বাচনটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট। মানে দ্যার ইজ এ স্টেটমেন্ট, মানে আই ডোন্ট রিকল ইট, কে দিছে আমার মনে নাই এই মুহূর্তে, বাট স্টেটমেন্টটা এমন ছিল যে ম্যান ইজ অ্যান অ্যাভারেজ দ্য পিপল হি অর শি ইজ মিক্সিং উইথ। তুমি যদি ৫ জন মানুষের সাথে মিশো, সেই ৫ জন মানুষের যে গড় যেটা, সেটা তুমি হবা। তুমি যদি ৫ জন চোরের সাথে মিশো, তোমার মধ্যে একটা চুরি চুরি ভাব থাকবে। তুমি যদি ৫ জন নামাজি মানুষের সাথে মিশো, তোমার মধ্যে নামাজ পড়ার একটা আগ্রহ জন্মবে। তুমি যদি ৫ জন হতেছে সুশীল মানুষের সাথে মিশো, ইউ উইল থিঙ্ক লাইক দ্যাট। তুমি যদি ৫ জন হতেছে ডাকাতের সাথে মিশো, ইউ উইল থিঙ্ক লাইক এ ডাকাত। ডাকাতকে ইংলিশে বলা হয় ডিকয়েটি, ডিকয়েট নাকি জানি বলে আর কি। রবরি অ্যান্ড ডিকয়েটি, রবারি মানে হইতেছে দস্যুতা, আর ডিকয়েটি মানে হইতেছে ডাকাতি। তোমরা কি পার্থক্য বুঝো? যখন ৫ জনের কম হয় আর কি, ৫ জনের যখন কম হয় তখন সেটাকে বলা হয় রবারি, মানে দস্যুতা। আর ৫ জনের যখন বেশি হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে ডাকাতি। এটা হচ্ছে এটাকে বলা হয় পেনাল কোড অনুযায়ী হয় আর কি। পেনাল কোড বুঝো? পেনাল কোড 1860, বাংলাদেশে যত দণ্ডবিধি হয়, যত মানুষের যত আইনে সাজা হয়, সবই হয় হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য পেনাল কোড 1860। ব্রিটিশরা বানাই দিয়ে গেছিল। সো অ্যাকর্ডিং টু দেয়ার ডেফিনেশন, ইফ দেয়ার ইজ দ্য নাম্বার অফ পিপল আর লেস দেন 4 or 4, it's called robbery, দস্যুতা। and if it's more than 4, it's called dacoity বা হচ্ছে ডাকাতি। তো যাই হোক, তুমি যাদের সাথে মিশবে তুমি আসলে এরকমই। তো অ্যালকেন যেহেতু নন পোলার, সে নন পোলারের সাথে মিশবে, এই হচ্ছে মেইন কথা। পানির সাথে সে মিশবে না, মিশতে চায় না। এবার এখানে সে অ্যালকেনের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। মেইন কথা হতেছে যে অ্যালকেন কিন্তু হচ্ছে ভাই, আমরা জানি যে সে নরমালি কি হইতেছে, সে নরমালি তোমার হচ্ছে কার্বন সংখ্যা কম। এবং অ্যালকেনের প্রথম সদস্য কি? মিথেন না? মিথেন কি? মিথেন তো গ্যাস। ইথেন কি? ইথেনও তো গ্যাস। তাহলে মিথেনও গ্যাস, ইথেনও গ্যাস, প্রোপেনও গ্যাস। তাহলে যে গ্যাস থাকে তার গলনাঙ্ক অথবা স্ফুটনাঙ্ক কম হয় নাকি বেশি হয়? কি মনে হয়? প্রশ্ন হইতেছে যে যে হইতেছে আমার কক্ষ তাপমাত্রায় গ্যাস থাকে, তোমাদের রাখবা অ্যালকেনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। কি বলছি? অ্যালকেনের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম, এবং তাপমাত্রার সাথে সাথে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়তে থাকে। ওই তাপমাত্রা, সরি, কার্বন সংখ্যা বাড়ার সাথে সাথে। কারণ তোমাদেরকে একটা জিনিস দেখাই, এটা দেখলেই বুঝতে পারবা। বাস্তব উদাহরণের সাথে মিলো। তোমরা কি জানো যে মিথেন, ইথেন, প্রোপেন এই তিনটা নরমালি গ্যাস থাকে, বিউটেনও গ্যাস থাকে। এই চারটা নরমালি গ্যাস থাকে। তুমি জানো মিথেন হচ্ছে গ্যাস, ইথেন হচ্ছে গ্যাস, প্রোপেন হচ্ছে গ্যাস, এগুলো সবই গ্যাসিয়াস থাকে। কিন্তু তোমরা তো অকটেন চিনো, তাই না? অকটেন দেখবা যেটা দিয়ে বাইক চালায় আর কি, এটা হচ্ছে অকটেন। তো অকটেন কিন্তু কক্ষ তাপমাত্রায় কি হয়? অকটেন কিন্তু কক্ষ তাপমাত্রায় লিকুইড হয়। আবার তুমি জানো যে হইতেছে মোমো কিন্তু একটা ওই অ্যালকেন। মোমো আবার কি হয়ে যায়? সলিড হয়ে যায় না? তো আমি যেটা বলতে চাচ্ছি, হোয়াট আই এম ট্রাইং টু সে, অ্যালকেনের নরমালি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, কিন্তু কার্বন সংখ্যা বাড়ার সাথে সাথে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়ে। ইজ ইট ক্লিয়ার? অ্যালকেনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ইউজুয়ালি কম হয়, বাট কার্বন সংখ্যা বাড়ার সাথে সাথে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়তে থাকে। সবাই কি বুঝিয়েছি এটা কাঁচা বাচ্চারা? ইজি পিজি না? বুঝছো এটা? তাহলে আমরা মোটামুটি অ্যালকেনের বেসিক কিছু প্রপার্টি শিখলাম, আমি রিপিট করে দিচ্ছি। সেটা হতেছে, প্রথমত অ্যালকেন কি করে? কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন দিয়ে গঠিত হয়। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। অ্যালকেনের সব থেকে ছোট সদস্য হচ্ছে মিথেন, এবং অ্যালকেনের বন্ধন টন্ধন খুব একটা কারোর সাথে তৈরি টৈরি করে না, এই জন্য এটাকে আমরা প্যারাফিন বলি। অ্যালকেনের নামকরণ দেখলাম, আর অ্যালকেনের কিছু বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হতেছে অ্যালকেন অপোলার হয়। যেহেতু অপোলার হয় সেহেতু সে পানিতে মিশবে না। তারপরে হতেছে অ্যালকেনের গলনাঙ্ক কম, স্ফুটনাঙ্ক কম, বাট কার্বন সংখ্যা বাড়ার সাথে সাথে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়ে। So if you ask which one is higher melting point or which one is higher boiling point, মানে কার মেল্টিং পয়েন্ট কার বয়লিং পয়েন্ট হতেছে বেশি, মিথেন নাকি ইথেন, বলো কার বেশি? So which one has the higher melting or boiling point, মিথেন or ইথেন? কার মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বেশি, বা কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, মিথেন or ইথেন?
অনেক ইজি প্রশ্ন। গুড। ইথেন, তোমরা ইথেন বানানটা অনেকে ভুল করতেছো। ইথেন স্পেলিং হচ্ছে এইটা, ETHANE, ইথেন। তো দেখছো তোমরা পারো, তোমরা চাইলেই পারো। সবাই কি অ্যালকেনের একেবারে বেসিক জিনিসপত্র বুঝছি? আশা করি বুঝছি। এবার সবাই একটু লিখে নাও, অ্যালকেন প্রস্তুতি। সবাই ঝটপট লিখে নাও, অ্যালকেন প্রিপারেশন। এইটুকু লিখতে হবে না, শুধু হেডলাইনটা লিখে নাও, অ্যালকেন প্রস্তুতি। মানে অ্যালকেনের তো বৈশিষ্ট্য টৈশিষ্ট্য শিখলে, এখন তো অ্যালকেন তৈরি করতে হবে। আচ্ছা, আমি তোমাদেরকে একটা যৌগ দেখাই দিই, এখানে পরে আসছে, আগে দেখো এটা বুঝো কিনা। C2H4 অথবা C3H6। আচ্ছা বলো তো ভাইয়া, এই যে এটা কার সংকেত, মানে এটা কার ফর্মুলা? What do you think? এটা কিসের ফর্মুলা? মানে ইজ ইট ফ্যামিলিয়ার? হ্যাঁ অবশ্যই ফ্যামিলিয়ার হওয়া উচিত। মানে আই এম ট্রাইং টু সে এটা একটা অ্যালকিনের জেনারেল ফর্মুলা, রাইট? অ্যালকিন। তো দিস ইজ ইথিন এন্ড দিস ইজ প্রোপিন, CnH2n। এই তো গতকালকে তোমাদের দেখাইছিলাম যখন আমি সমগত শ্রেণী পড়াচ্ছি। তাহলে আমরা বুঝে গেলাম যে দিস আর দ্য ফর্মুলা অফ অ্যালকিন। এখন তোমার সাথে যদি তুমি এটাকে অ্যালকেন বানাইতে চাও, হোয়াট ইউ নিড টু ডু, ইউ নিড টু এটা বানাইতে হবে C2H6। দেখো C2H4 is the format of alkene, and if we need to convert it to alkane, we need to add 2 hydrogen. মানে আমাদের 2টা হাইড্রোজেন অ্যাড করতে হবে, রাইট? এটাই তোমার কাজ। এইটারে 3 কার্বনের তুমি যদি অ্যালকেন বানাইতে চাও, তাহলে কি বানাইতে হবে? C3H8 বানাইতে হবে না? তাহলে আমি তোমাদের যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে, if we add 2 hydrogens, it will convert to alkane. আমি যদি 2টা হাইড্রোজেন যোগ করি তাইলে অ্যালকিন থেকে অ্যালকেন হয়ে যায়। মজা না? মজা কিন্তু। আমি যদি 2টা হাইড্রোজেন নেই তাহলে টাস করে অ্যালকিন অ্যালকেন হয়ে যাবে। বুঝো? তুমি নরমালি কম্পেয়ার করো, আমি তোমাকে আরো হেল্প করছি, সোজা কথা। দেখো অ্যালকেন কোনটা? CnH2n+2। দিস ইজ আওয়ার অ্যালকেন, CnH2n। দিস ইজ অ্যালকিন, and CnH2n-2, দিস ইজ অ্যালকাইন। তাহলে আমি যদি এর সাথে হাইড্রোজেন যোগ করি, 2টা হাইড্রোজেন যোগ করি, তাইলে হবে অ্যালকেন। আমি যদি এর সাথে 4টা হাইড্রোজেন যোগ করি তাইলে হবে অ্যালকেন। তার মানে আমি অ্যালকিন থেকেও অ্যালকেন বানাইতে পারি বাই অ্যাডিশন অফ হাইড্রোজেন, আমি অ্যালকাইন থেকেও অ্যালকেন বানাইতে পারি দ্য সেম ওয়ে বাই অ্যাডিশন অফ হাইড্রোজেন। মানে আমি হাইড্রোজেন যোগ করে অ্যালকিন থেকেও অ্যালকেন বানাইতে পারি, আমি অ্যালকাইন থেকেও অ্যালকিন বানাইতে পারি। ওকে, বুঝতে পারছো? এবার তোমাদেরকে উদাহরণ দেখাই, আর দ্বারা কি বুঝেছি একটু পরে দেখাচ্ছি। একজন জিজ্ঞেস করছে আর দ্বারা কি বোঝায়। চলো তোমাদেরকে একটা রিঅ্যাকশন দেখাচ্ছি। CH2 দ্বিবন্ধন, এখানে CH, এখানে CH3। ওকে, এটা একটা অ্যালকিন না? এই অ্যালকিনের সাথে তুমি হাইড্রোজেন যোগ করবা, তো এই হাইড্রোজেন যোগ করতে গেলে একটা প্রভাবক লাগে, এটা নিকেল প্রভাবক লাগে, একটু মনে রাখবা। আর তাপমাত্রা লাগে হচ্ছে 150 কোথাও বলে, অথবা আমি 180 ডিগ্রি দিচ্ছি, তোমাদের বইতে সম্ভবত এটা দেওয়া আছে 180 থেকে 200। সবই ঠিক আছে, 150 থেকে 200 ঠিক আছে, 180 দিলেও ঠিক আছে, 200 দিলেও ঠিক আছে। তাহলে এই 2টা হাইড্রোজেন এখানে একটা অ্যাড হবে আর এখানে একটা অ্যাড হবে। তুমি এখানে কি পাচ্ছ? তুমি এখানে পাচ্ছ হচ্ছে এইটা CH3, CH2, CH3। মানে তুমি যদি অ্যালকিনকে হাইড্রোজেন দাও তাহলে সেখানে কি হবে? সেখানে অ্যালকেন তৈরি হবে। খুবই ইজি পিজি লেমন স্কুইজি জিনিস। তোমাকে আমি আরেকটা উদাহরণ দিই, ধরো এইটা না, তুমি আরেকটা নিচ্ছ, CH3, এখানে CH, এখানে CH, এখানে CH। দিস ইজ অ্যানাদার এক্সাম্পল।
হ্যাঁ, প্রভাবক না দিলে নাম্বার কাটা দিবে। তোমাদের প্রতি রিঅ্যাকশন আছে, হাতে গোনা কয়েকটা প্রভাবক দিতে হবে। আমি এর সাথেও হাইড্রোজেন যোগ করব। এখানে কি দিব? এখানে আমি নিকেল ক্যাটালিস্ট দিব, ওই একই জিনিস, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমান। তাহলে এখানেও কি হবে? ওই করসপন্ডেন্ট অ্যালকেন তৈরি হবে, CH3, এখানে CH2, এখানে CH2, এখানে CH3। দেখো তো ভাই, বুঝতে পারছো কিনা? নিকেল না দিলে হবে কিনা? নিকেল না দিয়ে প্যালাডিয়াম দিলেও হয়, বাট তুমি তোমার বইতে যেহেতু নিকেল আছে তুমি নিকেলই দিবা। ইয়াস মারুফ, গুড। একটা বন্ধন ভেঙে যায়, ওই বন্ধন ভেঙে হাইড্রোজেন যুক্ত হয় এখানে। তাহলে আমি যদি অ্যালকিন থেকে হাইড্রোজেন যুক্ত করি, উই উইল প্রডিউস অ্যালকেন। আচ্ছা, আমি মাঝে মধ্যে ইংলিশের সেন্টেন্স গুলো রিপিট করি জাস্ট বিকজ অফ, দেখো তো তোমাদের এটা হয় কিনা। আমার ক্লাস করার পরে ইংলিশে ধরো যে কোনো ল্যাঙ্গুয়েজের কয়েকটা কয়েকটা ডাইমেনশন আছে। দোজ আর লিসেনিং একটা, শোনা একটা, স্পিকিং একটা, শোনা একটা, বলা একটা, রাইটিং একটা, আর হচ্ছে রিডিং একটা। তো রিডিং, রাইটিং, স্পিকিং এন্ড লিসেনিং, যে কোনো ল্যাঙ্গুয়েজের এই 4টা সেগমেন্টেশন থাকে, বুঝছো? তো কথা হচ্ছে অল অ্যাবাউট প্র্যাকটিস, সবকিছু আসলে প্র্যাকটিসের উপরে। আমার ক্লাস করার পরে তোমার ইংলিশের প্রতি, মানে ইংলিশ লিসেনিং এর স্কিল, তোমরা যখন IELTS করতে যাবা দেখবা যে ইংলিশে লিসেনিং এর উপর একটা নাম্বার থাকে। তুমি যখন হচ্ছে GRE দিবা, এগুলো আমি জানি তোমরা এখনো খুব এটা নাম টাম শুনো নাই, বাট জানো কিনা বিদেশে পড়তে যেতে হলে এগুলো দেওয়া লাগে, শুনছো এগুলা? কেউ IELTS বলা হয়, কেউ IELTS বলে, মানে দোনোটাই বলে, সংক্ষেপে কেউ একটা ওয়ার্ড বানায় ফেলছে। এখন ফ্যাক্ট হচ্ছে যে লিসেনিং সেখানে কিন্তু একটা বড় মানে নাম্বার ক্যারি করে। তো আমি বিশ্বাস করি যে তোমাদের লিসেনিং একটু হইলেও ইমপ্রুভড হবে, মানে একটু হইলেও হবে। বাট আমি তোমাদের লিসেনিং ইমপ্রুভমেন্টের জন্য আসলে বলি না, বলি হচ্ছে তোমাদের মধ্যে অনেকে আছে যারা ইংলিশ ভার্সনের আছে। তো ওরা আসলে আমাকে কয়েকজন টেক্সট করছিল যে ভাইয়া, ক্লাসে যদি আপনি একটা সেন্টেন্স বাংলার সাথে সাথে ইংলিশটা যদি বলে দিতেন আমাদের জন্য সুবিধা হতো। এই জন্য আমি কিন্তু সব সেন্টেন্সই বাংলায় বলি, ইংলিশেও বলি। এমন না যে আমি শুধু ইংলিশে বলেই ছেড়ে দিই, বাংলাতেও কিন্তু রিপিট করি। এই জন্য যারা বাংলা ভার্সনে আছে তাদেরও সমস্যা হওয়ার কথা না, যারা ইংলিশ ভার্সনের আছে ওদের একটু উপকার হয় আর কি। দ্যাটস ইট। আচ্ছা, প্রশ্ন হতেছে যে নিকেল এই বিক্রিয়াতে কি কাজ করে? নিকেল এই বিক্রিয়াতে প্রভাবক হিসেবে কাজ করে। প্রভাবক ইংলিশে বলা হয় ক্যাটালিস্ট। তো ইফ ইউ ওয়ান্ট টু সে ইন ইংলিশ ইউ কুড সে নিকেল অ্যাক্টস অ্যাজ এ ক্যাটালিস্ট ইন দিস রিঅ্যাকশন। তো নিকেল এই বিক্রিয়াতে একটা প্রভাবক হিসেবে কাজ করে। আচ্ছা, অ্যালকিন থেকে পাইলা, এটা তুমি অ্যালকাইন থেকেও আসলে বানাইতে পারবা। চলো আমরা অ্যালকাইন থেকে বানাই। এটা তোমার কাছে একটা অ্যালকাইন আছে, CH ট্রিপল বন্ড, এখানে CH, এখানে হাইড্রোজেন অ্যাড করবা। ওই একই জিনিস ভাই, নিকেল 180 থেকে 200। এখানে হাইড্রোজেন কি 4টা লাগবে না? মোট 4টা লাগবে তো। তার মানে এখানে কত হবে বলো তো? বাচ্চা বাচ্চারা 2 হবে। এই 2 দিলেও হয়, না দিলেও হয়। মানে ইকুয়েশন ব্যালেন্সিং ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট ইন অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রিতে সমীকরণ ইয়া করা, কি বলে, ব্যালেন্স করা, ওই যে তোমরা যেটা বলো কি জানি বলো, সমতাকরণ করা খুব একটা ইম্পর্টেন্ট না আসলে। তখন কি হবে? এখানে এই পাশে 2টা হাইড্রোজেন যাবে, CH3, এই পাশে CH3, একদম ইজি বিজি। সবার কি মনে থাকবে? তাহলে অ্যালকেন প্রিপারেশন এটা হতেছে, আমি যদি অ্যালকিনের সাথে ডিরেক্টলি হাইড্রোজেন যোগ করি, উই উইল প্রডিউস অ্যালকেন। শুনো, আমাদের এক স্যার আছে, বুঝছো, এক স্যার ছিল আর কি, নাম বলবো না কারণ এমনও হইতে পারে যে স্যারকে তোমরা চিনে যাবে আর কি। তো স্যার সবসময়, স্যার একটু মানে আমাদেরকে খুব এনকারেজ এখনো করে ইংলিশে কথা বলার জন্য, বুঝছো। তো স্যারের থেকে আসলে আমি ইংলিশ ভালো পারি, মানে আমার স্পিকিং অনেক ভালো, আমার প্রনাউন্সিয়েশন অনেক ভালো আর কি, এটা আমি জানি ভালো। স্যার আবার হচ্ছে একটু বুড়ো মানুষের ইংলিশ বলে। তো আমাদেরকে এসে প্রথম দিনই বোধহয় বলতেছিল এরকম, গাইস, ইউ নিড টু কাম আউট ফ্রম ইয়োর কমফোর্ট জোন, and if we don't want to come out from your comfort zone, you will be learning nothing. A life which is untested is not a life. So you need to come out from your comfort zone. এটা হচ্ছে প্রথম দিন এসে আমাদেরকে বলছে। ভাই হাসতে হাসতে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে প্রথম দিন। চিন্তা করলাম যে স্যারকে একটু স্যারের কমফোর্ট জোন থেকে বের করা দরকার।
ইংলিশের প্রনাউন্সিয়েশন স্যার যেমন ধ্বংস করে দিতেছে, তো স্যারের তো কমফোর্ট জোন থেকে একটু বের হওয়া দরকার। আর আমাদের আরেকটা স্যার ছিল আর কি, উনি আবার খুবই পণ্ডিত, ওনার নামও বলবো না, আল্লাহ জানে, যে এমনও হইতে পারে যে তোমরা কেউ তাকে চিনেও যেতে পারো। সে খুবই পণ্ডিত, খুবই, মানে আসলে সে অনেক জানে। এবং আমরা কখনো তার সাথে লিফটে উঠতাম না, বুঝছো, কারণ লিফটে উঠলেই সে এটা জিজ্ঞেস করবে, ওটা জিজ্ঞেস করবে। মানে কিছু মানুষ থাকে না, যে দেখা হইলে এই বলো তো এটা কি। তুমিও দেখবা যে কোনো একটা বিয়ের অনুষ্ঠানে গেছো, তো কোনো একটা দূর সম্পর্কের চাচার সাথে দেখা হয়েছে, তোমাকে জিজ্ঞেস করলো বাবা তুমি কোন ক্লাসে পড়ো, তুমি বললা যে আঙ্কেল আমি তো এবার এসএসসি পরীক্ষা দিব। তখন তোমাকে জিজ্ঞেস করবে যে হইতেছে তাহলে তুমি কি সায়েন্সে বাবা, তুমি বললা যে হ্যাঁ আঙ্কেল আমি তো সায়েন্সে। তখনই তোমাকে ঠাস করে জিজ্ঞেস করবে আচ্ছা বলো তো নিউটনের তৃতীয় সূত্রটা কি ছিল। তো এরকম কিছু জিনিস মানুষজন থাকে আর কি, যারা খালি প্রশ্ন করে। তো ওনার সাথে এই ভয়ে কেউ লিফটেই উঠতো না। সাততলা অনেকে মানুষ হাইটে উঠে যেত, বুঝছো, লিফটে উঠতো না। যাই হোক, তো উনি আমাদেরকে মাঝে মধ্যে বলতো, আর সে মনে করে যে বাকি কেউ আসলে কিছু জানে না, সে একলাই সব জানে। এবং তার ক্লাসে কখনো কেউ আসলে আনসার দেওয়ার সাহস পাইতো না, সবাই পারলো, আমি অনেক আনসার আমিও পারি, হ্যাঁ আমি চুপচাপ বসে থাকতাম যতক্ষণ না পর্যন্ত বলবে তুমি দাঁড়াও, অতক্ষণ পর্যন্ত কেউ দাঁড়ায় না। তো যাই হোক, তার একটা প্রশ্ন করছে ধরো, প্রায় হয়েছে, তার প্রশ্ন করার পরে কেউ মুখ খুলে না আর কি। কেন? কারণ ওর মুখ খুললে বিপদ। মুখ খুললেই সে একটা আনসার দিলাম, তারপরে সে ওই আনসারের পিঠে আরেকটা আনসার, আরেকটা আনসার, আরেকটা, জিজ্ঞেস করতেই থাকবে, করতেই থাকবে। তো দেখা যায় আসলে কেউ আসলে দাঁড়ায় আসলে বিপদে পড়তে চায় না। তো এরপরে উনি এরকম বললো যে হইতেছে একটা প্রশ্ন করে, সবাই চুপচাপ থাকে আর কি। তখন ও বলে ঠিক আছে ঠিক আছে, তোমাদের মুখটার খোলার দরকার নেই, মুখটা তো আবর্জনা দিয়ে ভরা, খুললে না গন্ধ আসবে, তোমরা চুপ করে বসে থাকো, মুখে একটা কুলু পাঠো। মানে এত শুদ্ধ ভাষায় সে কথা বলতো ভাই, তোমাকে এত শুদ্ধ ভাষায় সবাই অপমান করতো। মানে ওনার কথা আমার খুব মনে থাকবে। বাট সবার থেকে অনেক কিছু শিখছি, এক একজনের কাছ থেকে তুমি এক এক ওয়েতে শিখবা। কিন্তু স্যার খুবই অপমান করতো আর কি ক্লাসে, মনে করতো যে স্যার মনে হয় একলাই সব জানে আর কি, আমরা মনে হয় কোনো কিছু জানি না। আচ্ছা, দেয়ার ইজ এ কনফিউশন, মানে হোয়াট ইজ আর, মানে আর কি মিন করে, আর মিন করে আর স্ট্যান্ডস ফর অ্যালকাইল গ্রুপ, বুঝছো, অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল কিরকম, মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যেটা থাকে সেটা হচ্ছে মিথাইল। তো আর মানে এইগুলা, আর মানে হইতেছে এই যে এটা হইতে পারে CH3 মিথাইল হইতে পারে, C2H ইথাইল হতে পারে, ইভেন প্রোপাইল হতে পারে, ইট ক্যান বি এনিথিং, বাট অ্যালকাইল, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যেটা থাকে, মানে কমন একটা সিম্বল, বুঝছো। তো এই পাশে একটা আর থাকতে পারে, মানে এই পাশে যে কোনো কিছু থাকতে পারে, বুঝছো, যে কোনো কিছু থাকলেও অ্যালকেন হয়। এখানে একটা আর থাকতে পারে, মিথাইল ইথাইল প্রোপাইল, যে কোনো কিছু থাকতে পারে। তাহলে আমরা একটা ওয়ে শিখলাম, সেটা হচ্ছে এটা, যে আমি যদি অ্যালকিনের সাথে অথবা আমি যদি অ্যালকাইনের সাথে, অ্যালকিন অথবা অ্যালকাইন যেটাই হোক না কেন, যদি হাইড্রোজেন অ্যাড করি তাহলে উইল ফাইন্ড অ্যালকেন। এটা কি সবাই বুঝছি? অ্যালকিন হোক অ্যালকাইন হোক, ইফ উই অ্যাড হাইড্রোজেন with the presence of nickel we will produce alkane. বুঝে আছি সবাই? ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার, ওকে ক্লিয়ার, নাইস। 2 নম্বর প্রস্তুতি, উডস বিক্রি, এখানে কি লেখা আছে দেখার দরকার নেই, আমি তোমাদেরকে একটু এক্সট্রা স্লাইড অ্যাড করে দেখাই দিই। শোনো, উডস বিক্রি তোমাদের বইয়ে নাই আমি জানি, I know it's not in your book, but it's important. Important according to what? According to the previous question. মানে উডস বিক্রি তোমাদের বইয়ে হয়তো নাই, বাট তোমাদের অনেকে স্যাররা পড়াইছেন। কার কার স্কুলে স্যাররা পড়াইছেন আমাকে একটু জানিয়ে দিও। এবং এটা প্রিভিয়াস ইয়ারে আসলে আসছে পরীক্ষায়। তো এটা শেখানোর পরে আমরা একটা ব্রেকে যাব 10 মিনিটের, এটা শেখানোর পরে যাই, একটু ধৈর্য ধরো সবাই। আচ্ছা, অনেকে স্কুলে পড়াইছে কিন্তু বই এটা না, আমি জানি এটা তোমাদের বইয়ে নাই, বাট পরীক্ষায় এটা আসছে। উডস বিক্রি হইতেছে এইটা, ধরো CH3, এখানে হচ্ছে Cls, we call it alkyl halide. ক্লোরিন কি একটা হ্যালোজেন না? তো মিথাইল হ্যালাইড আর কি। তো তুমি এর সাথে সোডিয়াম নিলা, সোডিয়াম কি দুষ্টু মৌল না ভদ্র মৌল কোনটা? হ্যাঁ, এক্সামে দিচ্ছে, এটা এক্সামে আসে, এই জন্য তোমাদের পড়াচ্ছে। সোডিয়াম কিন্তু অতিশয় দুষ্টু মৌল, অতিশয়, আমি দুষ্টু ছেলেদের খুবই পছন্দ করি। আর দুষ্টু ছেলে আর বেয়াদব ছেলের মধ্যে কিন্তু there is a huge difference. You need to find out the difference. What is দুষ্টামি and what is বেয়াদবি। সোডিয়াম খুবই দুষ্টু মৌল। কেন দুষ্টু মৌল? ভাই ও পানির সাথে বিক্রিয়া করে, ও বাতাসের সাথে বিক্রিয়া করে, ও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, যা পায় তার সাথে বিক্রিয়া করে, দুষ্টামি না?
ভাই তোরে আমি নিয়ে আসছি আমার একটা কাম করার জন্য, তুই এখন এই তোর এই দোস্তের সাথে গল্প করবি, ওই দোস্তের সাথে গল্প করবি, ওই দোস্তের সাথে গল্প করবি। সোডিয়াম আমি নিয়েছি এর সাথে বিক্রয় করার জন্য। তো সোডিয়াম কি করে, সোডিয়াম যা পায় তার সাথে বিক্রয় করে। এই সোডিয়ামের দুষ্টামি কমানোর জন্য আমরা এখানে নেই হইতেছে ড্রাই ইথার, মানে শুষ্ক ইথার নেই, এই ইথার কি করে সোডিয়ামের দুষ্টামি কমায় দেয়, বুঝছো? তো ড্রাই ইথার ইজ ইউজড টু কন্ট্রোল দ্য সোডিয়াম, টু কন্ট্রোল দ্য অ্যাক্টিভিটিস অফ সোডিয়াম। ওই যে দুষ্টামি করলে অনেক সময় থাকে না বাচ্চা কাচ্চাদের বলে এই নড়বি না এখান থেকে, এইখানে বসে থাক, চুপ করে বসে থাকবি, নড়বি না। তো ওই হচ্ছে সোডিয়ামের জন্য আমরা ড্রাই ইথার নিচ্ছি। আর সোডিয়াম এখন কি করবে, সোডিয়াম তো ক্লোরিনকে নিবে, সারা জীবন সোডিয়ামের পছন্দের মূল হচ্ছে ক্লোরিন, তাহলে এখানে তৈরি করবে হইতেছে সোডিয়াম। এখন এই মিথাইলটা আসলে একলা হয়ে গেছে, তাই না? মিথাইল একলা হয়ে গেছে না? তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান শুনছো, রবীন্দ্রসঙ্গীত, যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, তবে একলা চলো, তবে একলা চলো রে। তো জীবনের পথে যদি দেখো তোমার সাথে কেউ নাই, মনে রাখবা তোমার সাথে তুমি আছো। যদি বন্ধু না থাকে নিজেকে বন্ধু বানাও, যদি কথা বলার লোক না পাও নিজেকে নিজের কথা বলো, এগুলো বলা সেলফ টক, এগুলোকে বলা হয়। তো নিজেই নিজের বেস্ট ফ্রেন্ড হবা, নিজেই নিজেকে বকাঝকা করবা, নিজেই নিজেকে কমপ্লেইন করবা, নিজেই নিজেকে কমপ্লিমেন্ট দিবা, নিজের সাথে নিজে কথা বলবা, দেখবা যে তোমার ব্যক্তিত্ব আরো ভালো হবে। তো ফ্যাক্ট হচ্ছে নিজের সাথে নিজের ফ্রেন্ডশিপ করার একটা সুবিধা হচ্ছে there is no one to betray you, তুমি কখনো তোমাকে বেইমানি করবো না আর কি। এখন এই যে এইখানে তো আমি সোডিয়াম দেখাইছি একটা, মিথাইল ক্লোরিন দেখাইছি একটা, বাট আসলে তো এরকম কোটি কোটি সোডিয়াম আছে, তাই না? ধরো 1 কোটি সোডিয়াম আছে, 1 কোটি হচ্ছে ক্লোরোমিথেন আছে। তো এই মিথাইলটা এখানে একলা হয়ে আছে, এরকম তো কোটি কোটি মিথাইল ওখানে তৈরি হয়ে আছে না? দেখো সোডিয়াম কিন্তু আমি দেখাইছি একটা, কিন্তু সোডিয়াম তো আসলেই হইতেছে অনেক আছে, সোডিয়াম আসলেই অনেক আছে, অনেক কোটি কোটি আছে। তাহলে এই একটা মিথাইল আরেকটা মিথাইলটা বলে যে ঠিক আছে ভাই তুইও দুঃখী আমিও দুঃখী, তোর থেকেও ক্লোরিনকে নিয়ে আসছে, আমার থেকেও ক্লোরিনকে নিয়ে আসে, তাহলে আয় তুই আর আমি মিলে এক হয়ে একটা যৌগ তৈরি করি। তো এই একটা মিথাইল ওরকম আরেকটা মিথাইলের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, ইথেন তৈরি করে। বুঝতে পারছি? তাহলে উডস বিক্রিয়াতে আসলে কি হয়, উডস বিক্রিয়াতে কার্বন সংখ্যা ডাবল হয়। এন্ড তুমি চাইলে সমতাকরণ করতে পারো, এখানে যেহেতু 2টা কার্বন আছে এখানে একটা 2 দাও, তাহলে এখানে 2টা ক্লোরিন হয়ে গেছে, তার জন্য এখানে একটা 2 দিবা, এখানে 2টা সোডিয়াম হয়ে গেছে, এখানে একটা 2 দিবা। দেখবা 2টা হতাশ মানুষের মধ্যে বন্ধুত্ব খুব ভালো হয়, তুমি হতাশ সেও হতাশ, দুজনে মিলে হতাশের গল্প করবা, দেখবা একদম জমে ক্ষীর হয়ে যায়। একজন জিজ্ঞেস করছে আরেকটা মিথেন কই পেলো, ওই যে এই বিক্রিয়া আসলে কোটি কোটি ক্ষেত্রে হচ্ছে, কোটি কোটি ক্ষেত্রে এই সাইমালটেনিয়াসলি রিঅ্যাকশন গুলো হয়ে যাচ্ছে। তো একটা মিথাইল আরেকটা মিথাইলের সাথে মিলে তৈরি করে হচ্ছে ইথেন। আচ্ছা যদি এমন হয় ধরো CH3CH2Cl, এই যে ইথাইল ক্লোরাইড, এর সাথে আমি সোডিয়াম নিলাম, আর এখানে আমি নিলাম হচ্ছে ড্রাই ইথার, শুষ্ক ইথার, পানি নাই আর কি, বুঝছো? পানি থাকলে তো সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে ফেলবে, তাহলে সোডিয়াম বাকি নিল, সোডিয়াম নিল হতেছে সোডিয়াম ক্লোরিনকে, সোডিয়াম ক্লোরাইড। আর এই যে ইথাইল একা হয়ে গেছে, ইথাইল এখন একাকিত্বে ভুগছে। তো ইথাইল যদি একাকিত্বে ভুগে তাহলে এই ইথাইল আরেকটা ইথাইলের সাথে মিলে 4 কার্বনের অ্যালকেন তৈরি করবে, মানে বিউটেন তৈরি করবে। আমি আর ওই চেইন দেখাচ্ছি না, নরমালি লিখে দিচ্ছি। এন্ড ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ব্যালেন্স দ্য ইকুয়েশন, এখানে 2 দাও, এখানে 2, এখানে হচ্ছে 2। তো দিস ইজ আওয়ার উডস রিঅ্যাকশন। ইথার একটা যৌগ, ইথার একটা যৌগ যেটা আসলে সোডিয়ামের জন্য নিষ্ক্রিয় পরিবেশ তৈরি করে। তো আশা করি 2টা প্রসেস শিখে গেছি। একটা হইতেছে অ্যালকিনের সাথে হাইড্রোজেন দিলে অ্যালকেন হয়, কি বলছি, অ্যালকিনের সাথে হাইড্রোজেন দিলে অ্যালকেন হয়, অ্যালকাইনের সাথেও হাইড্রোজেন দিলে অ্যালকেন হয়। আরেকটা হইতেছে অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম দিলে সেখানে কি হয়, অ্যালকেন হয়। এবং এটা কি হায়ার অ্যালকেন হয় না, কার্বন সংখ্যা বেড়ে গেছে না? তো মনে রাখবা উডস বিক্রিয়াতে হায়ার অ্যালকেন তৈরি হয়। এই হচ্ছে আমাদের, দেখো এখন এইটার এটা ডাবল হয়ে গেছে, এখানে যে আর আর মিলে হয়েছে, আর তুমি হইতেছে আমরা এইটা দেখো। তো ভাই আমরা 10 মিনিটসের একটা ব্রেক নিচ্ছি, তারপরে আবার ফেরত আসবো। তোমরা যারা চা কফি খাওনি চা কফি খেয়ে নাও, তারপরে আসো।
ওকে, তো আমরা কি শিখছিলাম ভাই? আমরা শিখছিলাম হচ্ছে অ্যালকেনের প্রস্তুতি। দুইটা প্রস্তুতি গেছে। একটা হচ্ছে অ্যালকেনের ওই অ্যালকিন থেকে অ্যালকেন, অ্যালকাইন থেকে অ্যালকেন। আর এখানে হচ্ছে আমরা উডস বিক্রিয়ার মাধ্যমে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন। এবার সবাই একটু লিখে নাও ডিকার্বক্সিলেশন। নামের মধ্যে অনেক কিছু লুকায় আছে, অনেক কিছু নামের মধ্যেই। ডি মিন্স ডিলেট বা ডিলিট। দেখো ডি ডি, তো ডি মিন্স হচ্ছে ডিলিট। কার্বক্সিলেশন মানে হচ্ছে কার্বন, অর্থাৎ কার্বন ডিলিট। তো ডিকার্বক্সিলেশনে কি করতে হয়? দেখো, লবণ নিতে হয়, অ্যাসিডের লবণ নিতে হয়। এখন অ্যাসিডের লবণ মানে হচ্ছে এইটা, আর সি ডাবল এইচ। তোমরা বুঝো এটা অ্যাসিড, জৈব অ্যাসিড। তাহলে আর সি ডাবল এইচ অ্যাসিড, অ্যাসিডের হাইড্রোজেনের জায়গায় যখনই একটা ধাতু আসে, দ্যাট ক্যান বি সোডিয়াম আর পটাশিয়াম, সেটাকে আমরা অ্যাসিডের লবণ বলি। আচ্ছা, উডস একটা সায়েন্টিস্টের নাম, সাদিয়াতুল জান্নাত। উডস হচ্ছে একটা মানে সায়েন্টিস্টের নাম, ওনার নাম অনুসারে আমরা বলি। তাহলে আমি যদি এই যে দেখো, আর মানে মিথাইল, ইথাইল, প্রোপাইল যে কোনো কিছু হতে পারে। তো আমি যদি হচ্ছে অ্যাসিডের যে কোনো লবণের সাথে সোডা লাইম নেই, সোডা লাইম, খেয়াল করে সোডা লাইম, সোডা লাইমটা ইম্পর্টেন্ট। সোডা লাইম ইজ নট এ সিঙ্গেল কম্পাউন্ড। সোডা লাইম দুইটা কম্পাউন্ডের মিক্সচার। কি কি? একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড। তো সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিক্সচারকে আমরা সোডা লাইম বলি। তাহলে আমি যদি হচ্ছে ভাই অ্যাসিডের লবণের সাথে সোডা লাইম মেশাই, এসি বন্ধ করলে গরম লাগে, আবার এসি অন করলে শীত লাগে, কি যে বিপদে পড়ছি। আবারও বলি, দেখো এই হচ্ছে অ্যাসিডের লবণ, তার সাথে সোডা লাইম নিছি, ক্যালসিয়াম অক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। তখন এখানে কি হয় জানো? এই যে এই অংশটুকু বের হয়ে যায়, এই অংশটুকু বের হয়ে যাবে কি হিসাবে? সোডিয়াম কার্বনেট হিসাবে। এই যে আমি তোমাদেরকে ব্র্যাকেটে যে অংশটুকু বক্স করে দেখাইছি, এই অংশটুকু মিলে তৈরি করে সোডিয়াম কার্বনেট। আর আর এর সাথে এইচ মিলে, আর এর সাথে এইচ মানে হইতেছে অ্যালকেন। তাইলে ভাইয়া কি হইলো? আমি মানে অ্যাসিডের লবণের সাথে, অ্যাসিডের লবণের সাথে যখন সোডা লাইম মেশাবো, তখন সেখানে হইতেছে আমার অ্যালকেন তৈরি হবে, তার সাথে কার্বনেটটা কমে যাবে। দেখো এই কার্বনটা কি বের হয়ে গেছে না অ্যাজ কার্বনেট, মানে কার্বনটা কার্বনেট হিসেবে বের হয়ে গেছে। তো কার্বনটা যে বের হয়ে গেছে, কার্বন সংখ্যা যে কমে গেছে, দ্যাটস ওয়াই উই কল ইট ডিকার্বক্সিলেশন। চলো আমি তোমাদেরকে একটু হইতেছে উদাহরণ দেখাই। ধরো তোমার কাছে এইটা আছে CH3COON, এটাকে বলা হয় সোডিয়াম ইথানয়েড। সোডিয়াম ইথানয়েড। আচ্ছা, সোডিয়াম ইথানয়েডের সাথে যদি আমি হচ্ছে সোডা লাইম নেই, সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে আর ক্যালসিয়াম অক্সাইড লাগবে। তাহলে আমরা জানি যে এই অংশটুকু বের হয়ে যাবে, যে এই অংশটুকু বের হয়ে যাবে কি হিসাবে বের হয়ে যাবে? সোডিয়াম কার্বনেট হিসাবে বের হয়ে যাবে। আচ্ছা, আমাকে জাহিদ বলছে সোডিয়াম অক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড কি একসাথে থাকার সময় বিক্রিয়া করে ফেলে না কেন? দুটোটাই ক্ষার, এরা বিক্রিয়া করবে না, একই টাইপের জিনিস তো। তাহলে এই অংশটুকু বের হয়ে যাবে অ্যাজ সোডিয়াম কার্বনেট, and the rest of all will form CH3 আর একটা হাইড্রোজেন অ্যাড হবে CH4। তাহলে সোডিয়াম ইথানয়েড নিলে তুমি এখানে কি পাচ্ছ? তুমি এখানে পাচ্ছ হচ্ছে মিথেন। কার্বন কমে গেল না? ইথানয়েড, ইথানয়েড মানে দুই কার্বন থাকবে। তাহলে সোডিয়াম ইথানয়েড থেকে উইল ফর্ম মিথেন। এই জন্য এটাকে আমরা কি বলি? ডিকার্বক্সিলেশন বলি। আচ্ছা, আমি যদি এটা নিই CH3 CH2COON, শোনো ওইটা হচ্ছে সোডিয়াম ইথানয়েড, দুই কার্বন ছিল, এটা হচ্ছে সোডিয়াম প্রোপানয়েড, এটা সোডিয়াম প্রোপানয়েড। তার সাথে আমরা ওই একই জিনিস নিব, সোডা লাইম, সোডিয়াম হাইড্রোক্সাইড at the presence of ক্যালসিয়ামের অক্সাইড। তাহলে এইখানেও এই অংশটুকু বের হয়ে যাবে কি হিসাবে বের হবে? সোডিয়াম কার্বনেট হিসাবে বের হবে। সো টেল মি at this reaction what will form? আমাকে তানজিল বলছে, তানজিল ইসলাম প্রত্যয় বোধ হয়। গুড। এখানে তৈরি হবে CH3CH2 আর এখানে একটা হাইড্রোজেন, মানে ইথেন পাবো তুমি। CH3, এখানে হচ্ছে CH3, আর এখানে অ্যাজ ইউজুয়াল উই উইল ফাইন্ড সোডিয়াম কার্বনেট। এই তিনটা হইতেছে আমাদের অ্যালকেনের প্রস্তুতি। আমরা সবাই একটু
মুখস্থ করে ফেলবো সবাই, দেখো ক্লাসে মুখস্থ হয়ে যায় কিনা। যারা ইংলিশ ভার্সনের আছে আমি বলছি, there are 3 preparations of alkane. Number 1, we call it hydrogenation. We can form alkane from alkene or alkyne by addition of hydrogen. আমি অ্যালকিন এবং অ্যালকাইনের সাথে হাইড্রোজেন অ্যাড করে অ্যালকেন তৈরি করতে পারি। নাম্বার 2 ইজ উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া হইতেছে, আমি যদি হইতেছে এই যে অ্যালকাইল হ্যালাইডের সাথে শুষ্ক ইথার সহকারে সোডিয়াম অ্যাড করি, তাহলে অ্যালকেন তৈরি হয় এবং কার্বন সংখ্যা ডাবল হয়। দেখো এখানে 2 এর জায়গায় 4 হয়েছে, 1 এর জায়গায় 2 হয়েছে। আর ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হইতেছে অ্যাসিডের যে লবণ, অ্যাসিডের যে সল্ট, সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম প্রোপানয়েড, সোডিয়াম বিউটানয়েড, তো অ্যাসিডের লবণের সাথে যদি আমি সোডা লাইম মেশাই, কার্বন একটা কমে গিয়ে অ্যালকেন তৈরি হয়। তো এখানে তুমি ইথানয়েড নিলে মিথেন পাবা, প্রোপানয়েড নিলে ইথেন পাবা, বিউটানয়েড নিলে প্রোপেন পাবা। দিস ইজ লাইক ইট। এই বিক্রিয়া কি সবার পারা উচিত? দেখো তো, অ্যালকেন প্রস্তুতি শেষ। এবার দেখবো হতেছে অ্যালকেনের বিক্রিয়া। প্রথমে লিখে নেওয়া হতেছে হ্যালোজিনেশন। ইজি বিজি লেমন স্কুইজি বিক্রিয়া। দেখো কি ইউভি যখন দিবা, এই মিথেন থেকে একটা একটা করে, এই যে একটা একটা করে হ্যালোজেন প্রতিস্থাপিত হবে। দেখো এখানে কোনো হাইড্রোজেন হ্যালোজেন ছিল না, একটা প্রতিস্থাপিত হয়েছে। ওটাতে আবার করলে আরেকটা, ওটাতে আবার করলে আরেকটা, ওটাতে আবার করলে আরেকটা। ঝটপট লিখে নাও, একটু তাড়াতাড়ি লিখবা, লেখা হলে ডান লিখবা। ওকে, এখানে দুই একটা জিনিস ইম্পর্টেন্ট। এখানে যে যৌগটা আছে সেই যৌগটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম কি ইংলিশে আমরা কি বলি? ইংলিশে আমরা বলি হতেছে অ্যানাস্থেসিয়া। জানো এটা? চেতনানাশক। ANASTHESIA, অ্যানাস্থেসিয়া, চেতনানাশক, ক্লোরোফর্ম। ইউভি মানে আলট্রাভায়োলেট রে, অতিবেগুনি রশ্মি। মিম আক্তার। এবং তুমি আসলে জানো কিনা, তোমাদেরকে যদিও দেখানো হচ্ছে দিস ইজ স্টেপ বাই স্টেপ রিঅ্যাকশন, কিন্তু আসলে তুমি যদি এই বিক্রিয়া একবার ইনিশিয়েট করো, বুঝছো, তুমি এইভাবে কখনোই কিন্তু এইটা থামাইতে পারবে না। এই বিক্রিয়া চেইন বিক্রিয়া তো হইতেই থাকে, হইতেই থাকে, হইতেই থাকে, হইতেই থাকে। জানো এটা তোমরা? মানে ইট সিমস টু বি এ স্টেপ ওয়াইজ রিঅ্যাকশন, বাট ইন রিয়েলিটি ইউ ক্যান স্টপ হিয়ার। তুমি কখনো এখানে থামাইতে পারবে না। ইফ ইউ জাস্ট স্টার্ট দ্য রিঅ্যাকশন, ইট উইল এন্ড আপ দেয়ার। তো এই তুমি দিবা, হয় একটা একটা করে হয়, কিন্তু তুমি কখনো আসলে মাঝখানে থামাইতে পারবে না। ও চলছে তো চলবেই, চলছে তো চলবেই, একেবারে শেষে গিয়ে হইতেছে ও থাম। তো মেইন কথা হচ্ছে এইটা, যে আমার যদিও হইতেছে একটা একটা করে প্রতিস্থাপিত হচ্ছে, কিন্তু দিন শেষে আসলে শেষটাই পাবো। দেখো এখানে কোনো হ্যালোজেন নাই, তাহলে CH3 এর সাথে একটা আসছে ক্লোরিন, এই একটা হাইড্রোজেন ক্লোরিনের সাথে মিলে HCl তৈরি করছে। আবার এখানে একটা আছে, এখানে আবার দেখো দুইটা আসছে, এই যে আরেকটা হাইড্রোজেন চলে গেছে, এটাকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলি। ওকে,
এবার দেখি দহন বিক্রিয়া। যে কোনো অ্যালকেনকে তুমি যদি পোড়াও, CH4 অক্সিজেন, এখানে কমন জিনিস তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। অলওয়েজ তুমি সেম জিনিস পাবা। যে কোনো অ্যালকেনকে, অ্যানাস্থেসিয়া মানে চেতনানাশক, তুমি যে কোনো অ্যালকেনকে যদি পোড়াও কার্বন ডাই অক্সাইড এবং পানি পাবা। যদি চাও সমান্তরালকরণ করতে পারো, এখানে কার্বন একটা, কার্বন একটা, হাইড্রোজেন এখানে 4টা, দেখো তো হাইড্রোজেন 4টা, এইখানে হাইড্রোজেন 2টা হয়ে গেছে, এখানে 2 দাও। ক্লোরোফর্মকে বাংলায় ক্লোরোফর্মই বলে, কিন্তু ওটাকে বলা হয় অ্যানাস্থেসিয়া। অ্যানাস্থেসিয়া চেতনানাশক। এই হাইড্রোজেন 2টা দিছি, হাইড্রোজেন 2টা দিয়ে আমি কি দেখলাম, অক্সিজেন এখানে 2 আর এখানে 2, 4 হয়ে গেছে, তাহলে এখানে একটা 2 হবে। মানে দিস ইজ নট জাস্ট ফর মিথেন, দিস ইজ ফর এনি অ্যালকেন। ইফ ইউ বার্ন অ্যান অ্যালকেন, ইট উইল প্রডিউস কার্বন ডাই অক্সাইড এবং পানি। যে কোনো অ্যালকেনকে তুমি যদি পোড়াও, কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি হবে। এই কাঁচা বাচ্চারা বলো বলো, অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরি করতে কত মোল হাইড্রোজেন লাগে? মানে কত মোল হাইড্রোজেন লাগে, হচ্ছে প্রশ্ন। একদম ইজি পিজি লেমন স্কুইজি প্রশ্ন, কিছুক্ষণ আগে তোমাদেরকে বলছি। অ্যালকাইন থেকে আমি যদি অ্যালকেন তৈরি করতে চাই, কত মোল হাইড্রোজেন লাগে? গুড, মাশাআল্লাহ, 2 মোল হাইড্রোজেন লাগে। এই যে তোমাদেরকে দেখাইছিলাম না, চলো দেখাই আসি। এই যে দেখো, এখানে 2 মোল দিয়েছিলাম। ওকে, 2 মোল লাগে। যারা সঠিক উত্তর দিছো, কংগ্রাচুলেশনস, গুড। এবার দেখো, চেতনানাশক হিসেবে নিচের কোনটি ব্যবহৃত হয়? এই যে 1 মিনিট আগে বলছি, চেতনানাশক ইংলিশে বলা হয় অ্যানাস্থেসিয়া। আগে মানুষজন রে ওই কপালে কি বলে তোমার হইতেছে না, কপালে তো অনেক বাম দিত, মানে অপারেশন করা হয়তো ক্লোরোফর্ম দিয়ে। তো আমরা জানি CH-Cl3, দ্যাট ইজ ক্লোরোফর্ম, এই তো, এই সবাই পারছে। অ্যালকেন সমূহ পানিতে দ্রবণীয়, অদ্রবণীয়, সেমি দ্রবণীয় বলা সম্ভব নয়। অনেকে বলতেছে আমি কেমনে জানবো স্যার, আল্লাহ জানে সবকিছু, আমি তো জানি না। বলছিলাম না চৌধুরী সাহেব তেলে জলে মিশে না, তাহলে অ্যালকেন ইজ নন পোলার, অ্যালকেন ইজ অপোলার, এন্ড পানি হচ্ছে পোলার, তাহলে এটা কখনোই মিশবে না। তাহলে আমরা কি বলতে পারি, এটা পানিতে অদ্রবণীয়, রাইট? এরপর আসি নেক্সট কোয়েশ্চেন। 3টি কার্বন পরমাণু যুক্ত অ্যালকেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? খুবই মজার প্রশ্ন, ইজি পিজি লেমন স্কুইজি প্রশ্ন। 3টা কার্বন পরমাণু যুক্ত অ্যালকেন মানে C3, তাহলে হাইড্রোজেন কত হবে মনে আছে? সংকেত কি ছিল? CnH2n+2, তাহলে 2 দিয়ে গুণ করে 2 দিয়ে যোগ করবা, তাহলে 3 দুগুণা 6 আর 2 হচ্ছে 8 প্রোপেন, তাহলে এখানে কত হবে? এটা সবাই পারছে। হ্যাঁ, এই স্পন্টিনিটি আমি দেখতে চাই তোমাদের ক্লাস। তোমাদের ক্লাস নিতে এই জন্য ভালো লাগে, কারণ ইউ পিপল আর স্পন্টিনিয়াস, ইউ পিপল আর এনার্জেটিক, ইউ পিপল আর এনথুজিয়াস্টিক। তোমরা ক্লাসে রেসপন্স করো, ভাল লাগে। এটা খুব ইজি পিজি প্রশ্ন। এই প্যারাফিন কি? ডু ইউ নো দিস? হোয়াট ইজ প্যারাফিন? উই নো দিস। পারবো না? পারবো তো। বলবা যে প্যারাফিন হইতেছে অ্যালকেনের আরেকটা নাম, এটাকে আমরা কি বলি? লো অ্যাফিনিটি। যারা কারোর সাথে খুব একটা বিক্রিয়া টিক্রিয়া করতে চায় না, ওদেরকে আমরা প্যারাফিন বলি। অ্যালকেন যেহেতু বিক্রিয়া করে না, দ্যাটস ওয়াই অ্যালকেন ইজ এ প্যারাফিন। যারা ইংলিশ ভার্সনের আছি, সেটা আমরা এভাবে বলবো যে প্যারাফিন ইজ এ ওয়ার্ড meaning low affinity to the compound or compounds which doesn't want to react. We call it paraffin, as alkane shows the property, so that's why we call it alkane as a paraffin. মানে যে কারোর সাথে খুব একটা বিক্রিয়া করে না, সে হচ্ছে প্যারাফিন। অ্যালকেন এরকম দেখায়, এই জন্য অ্যালকেন হচ্ছে প্যারাফিন। গুড। ইথেনকে প্যারাফিন বলা হয় কেন? ওকে, ক্যান ইউ সলভ দিস? ইথেনকে কেন প্যারাফিন বলা হয়? কারণ ইথেন ভাই কারোর সাথে বিক্রিয়া করে না, ইথেন কারোর সাথে বিক্রিয়া করতে চায় না। তো তোমার এখানে আসলে কি কি লাগবে জানো? তোমার হতেছে প্যারাফিনের প্রথমে সংজ্ঞা লাগবে, প্যারাফিন কাকে বলে, আর ইথেন যে কারোর সাথে বিক্রিয়া করে না, তার জন্য ইথেন হতেছে প্যারাফিন। যেমন তোমাকে আমি বললাম যে হইতেছে যেমন হচ্ছে কাকে, রাইসা, রাইসা এখানে একটা কমেন্ট করছো। তো কেউ যেন জিজ্ঞেস করলো রাইসা কেন ভদ্রমে, ধরো আমাকে জিজ্ঞেস করলো রাইসা কেন ভদ্রমে, তা আমাকে প্রথমে কি বলতে হবে? একটা ভদ্রমে এরকম এরকম হয়,
একটা ভদ্র মেয়ে, সে হতেছে ভালো পড়াশোনা করে, সে বড়দের সম্মান করে, ছোটদের স্নেহ করে, সে ফ্যামিলির সবার সাথে সুন্দর আচরণ করে। ধরলাম এটা হচ্ছে একটা ভালো মেয়ের বৈশিষ্ট্য। তো রাইসার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে, দ্যাটস ওয়াই উই ক্যান কল রাইসা এ ডিসেন্ট গার্ল আর ডিসেন্ট ডটার, তাই তো? ঠিক সেরকম প্রথমে তোমাকে বলতে হবে যে প্যারাফিন কি। লিখলাম প্যারাফিন কি, এবং অ্যালকেন ওই ধর্মগুলো দেখায়, দ্যাটস ওয়াই অ্যালকেনকে আমরা প্যারাফিন বলি। বুঝিয়েছি কাচ্চা বাচ্চারা? আর অনেকে বলছে ভাই লিখে দেন। ভাই আই এম নট হিয়ার টু রাইটিং দ্য আনসার, আই এম হিয়ার টু সলভিং দ্য কোয়েশ্চেন। দেয়ার আর ডিফারেন্স। আনসার লিখে দেওয়া এবং আনসার সলভ করে দেওয়া। লিখে দেওয়ার জন্য আমি এখানে আসি নাই, তো এটা তুমি পারবা আর ইয়োর জব। এবার চলো অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন। অ্যালকিন অ্যালকাইন হচ্ছে চাচাতো ভাইদের মতো, বুঝছো? একেবারে চাচাতো ভাই, এদের ধর্মে অনেক মিল টিল আছে। উই নো দিস। অ্যালকিনে কি থাকবে? কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, আর অ্যালকাইনে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে। এবার আমাকে বলো তো, এক কার্বনের অ্যালকিন বানানো যায়? And is it possible to be an alkene with just a single carbon? Possible? মানে তুমি এক কার্বনের অ্যালকিন বানাতে পারবা? এখানে ডাবল বন্ড থাকতে হবে, এক কার্বনে তো ডাবল বন্ড হবে না। So it's not possible to be an alkene with a single carbon. এক কার্বনে কখনো অ্যালকিন হবে না। দুই কার্বনে কি বলে, এক কার্বনে অ্যালকাইন হবে? উত্তর হচ্ছে না, এক কার্বনে অ্যালকাইন হয় না। এক কার্বনে শুধু অ্যালকেন হয় আর কি, অ্যালকিনও হয় না, অ্যালকাইনও হয় না। চলো দেখি এখানে কিছু জিনিসপত্র আছে। Now tell me, do you know that statement? যে জৈব যৌগে কার্বন কার্বনে অন্তত একটি দ্বিবন্ধন থাকবে তাকে আমরা অ্যালকিন বলি। অ্যালকিন সংকেত হয় CnH2n। এর নিম্নতর সদস্য হচ্ছে ইথিন দিয়ে শুরু হয়। আমাকে বলো এখানে সবগুলো তুমি জানো কিনা? তার একটু পানি খাই। অ্যাটলিস্ট একটা দ্বিবন্ধন থাকবে, সাধারণ সংকেত আমরা আগে থেকেই জানি। আর এর সব থেকে ছোট সদস্য ইথিন। অনেকে বলে ভাই মিথিন কেন হবে না? আরে মিথিন হবে না, কারণ মিথিন তো একটা কার্বন, একটা কার্বনের দ্বিবন্ধন করতে আসে। তোমার ক্লাসে যদি একজন মানুষ থাকে, তুমি কি সেকেন্ড হতে পারবা? সম্ভব এটা? এটাতে একটা মিম আছে। এক ছেলে এসে বলতেছে যে ভাইয়া আমি তো আমার ক্লাসে হচ্ছে থার্ড হইছে। তো টিচার তো খুবই খুশি যে আরে আমার স্টুডেন্ট ক্লাসে থার্ড হইছে। তারপরে এটা জিজ্ঞেস, এই তোর ক্লাসের স্টুডেন্ট কয়জন? বলে 4 জন। তো 4 জনের মধ্যে থার্ড হইছে আর কি। তো যাই হোক, মেইন কথা হইতেছে যে এক কার্বনের দ্বিবন্ধন হবে না আর কি। এই জন্য দ্য স্মলেস্ট মেম্বার, দ্য স্মলেস্ট দ্য ফার্স্ট মেম্বার অফ অ্যালকিন এন্ড অ্যালকাইন আর ইথিন আর ইথাইন, মানে 2 কার্বনস, এর কম হওয়া পসিবল না। এরপরে আমরা একটু এখানে একেবারে অ্যালকিনেরও একেবারে ছোট্ট করে নামকরণটা একটু দেখি। জাস্ট অ্যালকিনের নামকরণটা দেখবো আর কি। দুই একটা যৌগের নাম দেখবো, আর নাম দেখবো না আর কি। শুধু অ্যালকিনে দেখবো, অ্যালকাইনের নামকরণ দরকার নেই। তোমাদের নামকরণ আসলে অ্যালকিন আর অ্যালকেনের মধ্যে আসবে। বইয়ে আমি জানি কিছুই নাই, তারপরও জাস্ট টু বি কিপ ইউ সেফ, আমি তোমাদের কয়েকটা নামকরণ দেখা দিচ্ছি। অ্যালকিনের নামকরণের শেষে তুমি যেন ইন যুক্ত হবে। ধর একটা উদাহরণ দিই, অ্যালকেন পারলে অ্যালকিন তোমার কাছে ইজি লাগবে। CH2, CH2, CH2। এটার নাম তুমি কিন্তু জানো, এটার নাম হচ্ছে ইথিন, তাই না? অ্যালকেন হইলে ইথেন হইতো, অ্যালকিনের জন্য এখানে ইথিন হচ্ছে, ইথিন। আচ্ছা, এই অধ্যায়ের কয়টা ক্লাস হবে? আর একটা ক্লাস হবে আজকের পরে। CH ট্রিপল বন্ড যদি এরকম হয়, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে প্রোপিন, রাইট? প্রোপিন। একেবারে সেম সূত্র, অ্যালকেনের সূত্র যা, অ্যালকেনের সূত্র তাই। এই পর্যন্ত ঠিক আছে। যদি এমন হয় CH2, CH,
এখানে CH2, এখানে CH3। এবার এটার নাম কি হবে? ওকে, তোমাদেরকে একটা জিনিস দেখাই। তুমি কি খেয়াল করছো যে আমি এইখানে নাম্বারিং করি নাই? মানে এখানে কি আমি কোনো নাম্বারিং করছি? দ্য আনসার ইজ নো, আমি এখানে কোনো নাম্বারিং করি নাই। কিন্তু এখানে না নাম্বারিং করতে হবে, এবং নাম্বারিং আগের মতো, যে পাশ থেকে কাছে আসে সে পাশ থেকে নাম্বারিং করতে হবে। মানে যে পাশ থেকে তোমার হতেছে দ্বিবন্ধনটা কাছে আসে সেই পাশ থেকে আমি নাম্বারিং করলাম। এখন দেখলাম যে এই পাশ থেকে দ্বিবন্ধনটা কাছে আসে, এই জন্য নাম্বারিং করছি। এবং এর নাম কি হবে? নাম হবে হচ্ছে বিউট বা বিউটিন 1, বিউটিন 1 বা বিউট 1 ইন, দুটোটাই ঠিক আছে, এটাও ঠিক। তুমি যদি বিউট 1 ইন লিখো তাও ঠিক আছে, দুটোটাই ঠিক আছে। এখন কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া এইখানে কেন এটা করলেন না? 1 2 3 এরকম কেন দিলেন না? ওইখানে কেন দিলেন? এটা প্রশ্ন আসতে পারে, আসতে পারে না? 3 কার্বন পর্যন্ত নাম্বারিং করলেন না, কিন্তু যখনই 4 কার্বন হইলো তখনই হচ্ছে নাম্বারিং কেন করলেন? তো আমি এটার একটু লজিক তোমাদেরকে দেই। এই তোমরা হচ্ছে দেখবা তোমাদের ক্লাসে ধরো 2টা হচ্ছে রাফি আছে, তো 2টা রাফি থাকলে তখন স্যাররা কি করে? মার্ক করে, মোটা রাফি, চিকন রাফি, অথবা লম্বা রাফি, খাটো রাফি, অথবা ধলা রাফি, কালা রাফি, অথবা উত্তরের রাফি, দক্ষিণের রাফি, নাম্বারিং কিন্তু করে, অথবা 1 নম্বর রাফি, 2 নম্বর রাফি। এই মার্কিংটা কখন দরকার? যখন দেয়ার আর মাল্টিপল নাম্বার অফ রাফিজ, রাইট? অথবা ধরো সাদিয়া, একজন আছে অ্যাঞ্জেল সাদিয়া, আরেকজন আছে কুইন সাদিয়া। এখন দুজন তো সাদিয়া, তো ক্লাসে এরকম 2জন সাদিয়া আছে, একজন ফেসবুক আইডির নাম হতেছে অ্যাঞ্জেল সাদিয়া, আরেকজনের নাম হতেছে প্রিন্সেস সাদিয়া, আরেকজনের নাম হতেছে কুইন সাদিয়া, ধরো ফেসবুকের নাম 3জনে। তো ফ্যাক্ট হচ্ছে যে এখন ক্লাসে কেউ যদি সাদিয়া নামে ডাকে তত 3জনই ডাকছো না, দিস ইজ ঝামেলা না? তখন কি করতে হয়? যার যেরকম ফেসবুকের নাম তাকে সেভাবে ডাকতে হয়, যেমন অ্যাঞ্জেল সাদিয়া, কুইন সাদিয়া অ্যান্ড প্রিন্সেস সাদিয়া। এই নামগুলোকে কেন আমরা করি? জাস্ট টু বি স্পেসিফিক, যে অ্যাঞ্জেল সাদিয়া বললে ও, কুইন সাদিয়া বললে ও, আর কি বলে প্রিন্সেস সাদিয়া বললে ও। টু বি স্পেসিফিক, স্পেসিফিক করার জন্য, কারণ দ্যার আর মোর দেন 1 সাদিয়াস, রাইট? তো যখন এরকম হয়, একাধিক যৌগ হওয়ার সম্ভাবনা হয়, তখন কিন্তু আমরা এরকম মার্কিং করি। ওকে, তো আমার কথা হতেছে, দেখো তুমি কি এটা ফিল করতে পারো যে ভাইয়া এই দ্বিবন্ধনটা এইখানে না হয়ে, সবাই একটু এখানে দেখো, এই দ্বিবন্ধনটা এইখানে না হয়ে এইখানে যদি হতো, একই যৌগ তৈরি হইতো? এটা কি বুঝো সবাই? মানে এটা, এই যৌগটা যা, আমি এবার নিচে যেটা লিখবো একই যৌগ আসে, এই যে এইটা CH3 CH, এখানে CH2, এইটা যা, এটা একই যৌগ, এটা তো বুঝো, বুঝো কিনা? তো তুমি যদি শুধু প্রোপিন লিখো তাহলে না ওই স্পেসিফিক হয়ে যায়, প্রোপিন লিখলে আসলে একটা যৌগই হয়ে যায়। প্রোপিন লিখলে আর নতুন যৌগ হবে না, তুমি চাইলেও নতুন যৌগ বানাতে পারবা না। ওই যে ক্লাসে সাদিয়া যদি একজনই থাকে, তাহলে তো আর অ্যাঞ্জেল কুইন প্রিন্সেস দেওয়ার দরকার নেই, ওই একজন সাদিয়া মানে একজনই সাদিয়া। তো এই জন্য 3 কার্বন পর্যন্ত নাম্বারিং করতে হয় না, বুঝছো? কিন্তু তুমি যদি এখানে শুধু বিউটিন লিখতা, খেয়াল করো, তুমি যদি এখানে শুধু বিউটিন লিখতা, দেয়ার ইজ এ প্রবলেম। দ্য প্রবলেম ওয়াজ, শুধু বিউটিন লিখলে দেখো এই যৌগটাও কিন্তু হইতো, মানে বিউটিনের আরেকটা ভার্সন হইতো, যেখানে দ্বিবন্ধনটা মাঝখানে ছিল।
এবং দিস কম্পাউন্ড এন্ড দিস কম্পাউন্ড আর সেম। এইটা একটা যৌগ, এটা আরেকটা যৌগ, এটা সেম যৌগ না কিন্তু। তাহলে শুধু বিউটিন লিখলে হইতেছে না, শুধু সাদিয়া বললে যেমন হইতেছিল না, শুধু বিউটিন লিখলেও কিন্তু হচ্ছে না। এই জন্য উই নিড টু বি মোর স্পেসিফিক, অ্যান্ড দ্যাট স্পেসিফিসিটি উই নিড টু নাম্বারিং। সোজা কথা ভাই, 3 কার্বন পর্যন্ত হইতেছে নাম্বারিং এ লাগে না, এরপরে নাম্বারিং দরকার হয় অ্যালকিনের জন্য। সবাই কি বুঝছে এবার? যারা বুঝো নাই মুখস্থ করো যে 3 কার্বন পর্যন্ত নাম্বারিং করব না, জাস্ট প্রোপিন প্রোপিন। কিন্তু যখন হইতেছে আমি এর বেশি কার্বন যাব, তখনই আমাকে নাম্বারিং করতে হবে, কারণ এই যৌগের দ্বিবন্ধন কোনায়, এই যৌগের দ্বিবন্ধন মাঝে, দুটো কখনোই সেম যৌগ না। নাম কি হবে? বিউট 1 ইন। আর এর নাম কি হবে? এর নাম হবে বিউট 2 ইন অথবা বিউটিন 2, তুমি যেমনি হচ্ছে ডাকো। চলো আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে এইটা CH3, এখানে CH, ওকে, এই যৌগটা 2 বিউটিন দিলে হবে নাহিদুল? হ্যাঁ 2 বিউটিন দিলে হবে, বাট আমি যেভাবে দিই সেভাবে দিও আর কি। মাঝখানে দ্বিবন্ধন দিলে যৌগ আলাদা হয় কিভাবে? ও বাবা, অবশ্যই যৌগ আলাদা হবে, দ্বিবন্ধনের অবস্থান চেঞ্জ হইলে আলাদা হবে না? কোন পাশ থেকে নাম্বারিং করব? যে পাশ থেকে কাছে আসে কি দ্বিবন্ধন, সে পাশ থেকে নাম্বারিং করবো। দেখো 1 2 3 4 5, 1 2, তো এই পাশ থেকে কাছে আসে 1 2 3 4 5 6 7। তাহলে যে পাশ থেকে কাছে আসে সেই পাশ থেকে নাম্বারিং করলাম। প্রথমে কি প্রতিস্থাপক না? তাহলে 4 ক্লোরো লিখলাম হচ্ছে 4 ক্লোর, CHLORO। তারপরে কার্বন আছে 7টা, 7টা মানে হচ্ছে হেপ্ট। তারপরে দিছে 2 নং দিয়ে দ্বিবন্ধন শুরু হয়েছে, হেপ্ট 2 ইন। এই হচ্ছে আমাদের নাম। এত কঠিন নাম আসবে না, তাও একটা দেখাই দিলাম, কারণ এখানে সবার তো আসলে এক এক রকমের টার্গেট না। 4 ক্লোরো হেপ্ট 2 ইন, এই 3 হবে না, 3 হবে না, 2 ইন। 2 নং দিয়ে শুরু হয়েছে, যে কার্বন দিয়ে শুরু হবে সেই কার্বন দিয়ে হবে। বুঝিয়াছি কাঁচা বাচ্চারা? এবার দেখো অ্যালকিনের, এটা তো তুমি জানোই, এটাতে লিখে দিলাম। এবার এসে হতেছে অ্যালকিন প্রস্তুতি। তোমাদেরকে একটা জিনিস বুঝাই, আচ্ছা তোমরা কি এটা জানো যে জীবনে যদি নতুন কিছু করতে হয় তাহলে কিছু একটা স্যাক্রিফাইস করতে হবে, জানো এটা? যে তোমার ধরো মানুষের সবসময় কিন্তু হইতেছে হাতে কিছু কাজ থাকে, তুমি যে ফোন চাপাচাপি করো, দ্যাটস সর্ট অফ ওয়ার্ক, মানে দ্যাটস ওয়ান সর্ট অফ ওয়ার্ক। অথবা তুমি যে রিলস দেখো, দ্যাটস অ্যানাদার সর্ট অফ ওয়ার্ক। বাট ধরো once a day you think that I need to do some productive work, তখন তোমাকে কি করতে হবে? তোমার ওই রিলস দেখা ছেড়ে দিয়ে ইউ নিড টু ডু সামথিং প্রোডাক্টিভ, রাইট? এটা তো আমরা করি, যে আমার প্রোডাক্টিভ কিছু করতে গেলে আমাকে যেটা হাতে এখন আমি করি সেটা ছেড়ে দিতে হচ্ছে। তো এটা 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 সবার জন্যই প্রযোজ্য, যে তোমাকে যদি কিছু করতে হয় তাহলে তোমাকে কিছু ছাড়তে হবে। এখন এই যে কার্বন আর কার্বনের মধ্যে দ্বিবন্ধন বানাইতে হবে, কারণ কি ইউর এইম ইজ টু প্রডিউস অ্যান অ্যালকিন, রাইট? মানে তোমাকে একটা অ্যালকিন তৈরি করতে হবে। অ্যালকিন তৈরি করা মানে কি কার্বন কার্বন দ্বিবন্ধন আনতে হবে, কিন্তু কার্বনে তো কোনো হাত ফাঁকা নেই। তাহলে বলো তো ভাই, কার্বনকে যদি দ্বিবন্ধন তৈরি করতে হয় তাহলে কার্বনকে কিছু ছাড়তে হবে। আমাকে বলো এটুকু বুঝতে পারছো কিনা? যদি ইংলিশে বলি, ইফ দিস টু কার্বনস want to form a double bond they need to eliminate something। আবারও বলছি,
এই কার্বন যদি নিজেদের মধ্যে একটা এক্সট্রা বন্ধন তৈরি করতে হয় তাহলে কিছু একটা ওকে ছাড়তে হবে, কারণ কি ডাবল বন্ধন মানে তো হাত। তো আমার হাতে যদি এখানে এই ধরো এই হাতে একটা মগ আছে আর এই হাতে হাতে একটা কলম আছে, মানে আমার যদি দুই হাত এরকম একসাথে আমি মুষ্টিবদ্ধ করতে চাই, মানে হোয়াট আই নিড টু ফার্স্ট, আই নিড ফার্স্ট টু রিমুভ দিস এন্ড টু রিমুভ দিস, রাইট? এটা তোমাকে প্রথমে করতে হবে। তাহলে আমার কথা দিচ্ছে তাকে এই ক্লোরিনটাকে আগে ছাড়তে হবে। তো ক্লোরিনের হইতেছে কি বলে, ক্লোরিনের হচ্ছে প্রিয়তমকে, ক্লোরিনের প্রিয়তম হইতেছে সোডিয়াম, এটা তো বুঝো। তো ক্লোরিনের প্রিয়তম, ক্লোরিন দেখবা যেখানেই যা যা ক্লোরিনের সাথে সোডিয়াম থাকবেই। তো ক্লোরিনের প্রিয়তম সোডিয়াম, এই সোডিয়াম করে কি ক্লোরিনকে নিয়ে এই যে আলাদা সংসার পাতে, দ্যাট ইজ সোডিয়াম ক্লোরাইড। দেখো এই ক্লোরিন চলে গেল, আর এই হাইড্রোজেনের প্রিয়তমকে OH না, তো এইচ আর OH মিলে কি তৈরি করে, পানি তৈরি করে, বুঝো কিনা? সোডিয়ামের প্রিয়তমা হইতেছে ক্লোরিন, সোডিয়াম ক্লোরিনকে নিল, আর এইচ এর প্রিয়তমা হইতেছে OH, এরা মিলে মিলে কি তৈরি করলো, পানি তৈরি করলো। তাহলে বাকিটুকু এই যে দুটা কার্বন, এই হাইড্রোজেন চলে গেছে, ক্লোরিন চলে গেছে, কার্বন বলে ঠিক আছে বাবা, যাদের কেউ নাই তাদের নিজেরা আছে। তো ওই যে এই হাত আর এই হাত মিলে একটা হাত তৈরি করলো, এভাবে অ্যালকিন তৈরি হলো। এই পুরো জিনিসটা করতে আমাদের একটা কাজ লাগে, সেই কাজটা হইতেছে এখানে একটা ক্ষার নেওয়া লাগে। তো এখানে ক্ষার মানে হইতেছে পটাশিয়াম হাইড্রোক্সাইড নেওয়া লাগে, পটাশিয়াম হাইড্রোক্সাইড না, এখানে একটা অ্যালকোহল নেওয়া লাগে আর কি, বুঝছো? এই অ্যালকোহলটা কি কাজ করে, অ্যালকোহলটা একটা পরিবেশ তৈরি করে। পরিবেশ, সবকিছুর একটা এনভায়রনমেন্ট লাগে না? আগে বলে না যে আগে পরিবেশটা তৈরি হোক। তুমি ধরো বাসায় বলছো আম্মু আমাকে এটা কিনে দাও, বাসায় আন্টি বলছে একটু পরিবেশ পরিস্থিতি হোক আর কি, তারপর তোর কিনে দেবো না। ওই সোডিয়াম হাইড্রোক্স অ্যালকোহল হচ্ছে পরিবেশ পরিস্থিতি তৈরি করে। তার মানে তুমি যদি হচ্ছে এই যে অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, তাহলে তুমি অ্যালকিন পাচ্ছ। এখানে যদি অ্যাকোয়াস হয়তো অন্য কাহিনী হয়তো, কিন্তু সেটা আমরা পর আগামী ক্লাসে শিখবো। এবার দেখো অ্যালকিন প্রস্তুতি। অ্যালকিন কিন্তু আগেও তৈরি করছে, এটা অ্যালকাইল হ্যালাইড থেকে তৈরি করছে, একদম সেম আরেকভাবে তৈরি করা যায়। এখানে OH, এখানে H, এখানে H, এখানে H, এখানে H, এখানে H। আমরা জানি যে কোনো কিছু তৈরি হইতে গেলে কোনো কিছু ছাড়তে হবে। এই কার্বন কার্বন দ্বিবন্ধন তৈরি হইতে গেলে এই দুটোরে বাদ দিতে হবে না? এই দুটোরে বাদ দেওয়া মানে কি, পানি বাদ দেওয়া। পানি বাদ দেয় কে, পানি বাদ দেয় হইতেছে নিরোধক, ডিহাইড্রেটিং এজেন্ট। তোমরা জানো নিরোধককে, নিরোধক হইতেছে সালফিউরিক অ্যাসিড। বিক্রিয়া ভালো মতো হওয়ার জন্য হালকা একটু তাপ দিতে হয়। এইখানেও তাই হয়েছে ভাই, এই দুইটা বের হয়েছে, অন্যভাবে বের হয়েছে। এইখানেও তাই হয়েছে, এই দুটো বের হয়েছে ভাই। এন্ড অফ দ্য ডে, এন্ড অফ দ্য ডে এখানে একটা বন্ড তৈরি করতে গেলে কিছু একটা বের হতেই হবে। ওইখানে এই হাইড্রোজেন এবং ক্লোরিন আলাদা আলাদা করে বের হয়েছিল, এইখানে হাইড্রোজেন OH একসাথে পানি হিসাবে বের হইতেছে। তো ওই যে হাইড্রোজেনের প্রিয়তমা হইতেছে OH, এটা সালফিউরিক অ্যাসিড পানি বের করে, আর এখানে তৈরি করে CH2, এখানে তৈরি করে CH2। ওকে, লেটস রিক্যাপ দিস। আমি একটু তোমাদেরকে সংক্ষেপে রিভিউ করে দিচ্ছি। প্রথমে আসি অ্যালকিন। অ্যালকিনে কি থাকবে, কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে। দ্য জেনারেল ফর্মুলা অফ অ্যালকিন ইজ CnH2n। তারপরে হইতেছে আমরা বলছিলাম যে অ্যালকিনের ফার্স্ট মেম্বার হচ্ছে ইথিন, এরকম হয় না, এক কার্বনের অ্যালকিন হয় না। তারপরে অ্যালকিনের প্রিপারেশন দুইটা, অ্যালকাইল হ্যালাইডের সাথে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালকোহল নেই, তখন সেখানে অ্যালকিন তৈরি হয়। আমি যদি অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড মেশাই, নির্দন করি, নির্দন, দ্য প্রসেস ইজ কল্ড নির্দন এন্ড দিস ইজ কল্ড নিরোধক। যদি নিরোধন করি সেখানে অ্যালকিন তৈরি হয়। এবার দেখি অ্যালকিনের রাসায়নিক ধর্ম, দেখো তো জাস্ট টাইম। এই আমরা কি বুঝি যে হইতেছে, এটা তুমি আগে পড়ছো, বলো তো এটা কি পরিচিত নাকি পরিচিত না? মানে ইজ ইট এ নিউ রিঅ্যাকশন টু ইউ, ইজ ইট, এটা কি নতুন? এটা তোমার তোমার জীবনে প্রথমবার দেখছো? ভাই এই 20 মিনিট আগে পড়ছো, এটা তোমার জীবনে নতুন না কিন্তু। এই কিছুক্ষণ আগে দেখে আসছি না, এই যে তোমার এটা দেওয়া আছে আর কি, CH2 CH2 প্লাস হাইড্রোজেন
এখানে নিকেল থাকে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তুমি এখানে অ্যালকেন পাবা। তো ইউ উইল প্রডিউস অ্যালকেন, ইউ নো দিস। একটু আগে পড়ছি, হ্যাঁ একটু আগে পড়ছি। এবার দেখো পানি সংযোজন। দেখো তোমরা কি বুঝো যে যেমনে যেমনে আগাইছে এমনি এমনি পেছাবা। আচ্ছা, অ্যালকোহল থেকে, খেয়াল করো, অ্যালকোহল থেকে পানি বের হইলে হয় অ্যালকিন। তাহলে আমাকে বলো তো, অ্যালকিনের সাথে পানি দিলে কি হবে? আমার কথা বুঝছো? অ্যালকোহল থেকে পানি বের করলে অ্যালকিন হয়। না টেল মি, অ্যালকিনের সাথে পানি দিলে কি হবে? অ্যালকোহল হবে না। মানে আঙুর ফল রে পানি বের করলে হয় কিসমিস, তাহলে কিসমিস রে পানি দিলে কি হয়? আঙুর ফল হয়। তাই বুঝছো, গ্রেপস চিনো? গ্রেপস, ওই যে গ্রেপস আর সাওয়ার। তো আমার কথা হচ্ছে, তোমরা জানো যে কিসমিস তৈরি হয় আঙুর ফল রে শুকাই টুকাই কেমন জানি বানায় আর কি। তাহলে আঙুর ফল রে তুমি পানি বের করে দাও, কিসমিস হয়ে যাবে। কিসমিস রে পানিতে চুবো, আঙুর ফল হয়ে যাবে। তাহলে আমার কথা হচ্ছে যে অ্যালকোহল থেকে পানি বাইর করে নিয়েছিলাম, অ্যালকিন হয়েছিল। তাহলে অ্যালকিনরে আবার তুমি পানি দাও, ওই অ্যালকোহল তৈরি হবে। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। তাহলে তুমি এর সঙ্গে যদি পানি মেশাও, এবং এইখানে আসলে হতেছে কিছু অ্যাসিড দিতে হয়, তোমাদের এখানে ফসফরিক অ্যাসিড লিখছে, ট্রাস্ট মি। এখানে সালফিউরিক অ্যাসিড দিলেও হয়, কোনো সমস্যা নাই। সালফিউরিক অ্যাসিড দিলেও হয়, তুমি এখানে পাবো হইতেছে অ্যালকোহল, CH3 CH2OH। এবার চলো আমরা দু একটা সিকিউ দেখি। ওকে, এই প্রশ্নটা লিখে নাও। ইথিন এবং বিউটিন এর স্থূল সংকেত একই, ব্যাখ্যা করো। যদিও আসলে এটা এই চ্যাপ্টারের প্রশ্ন না, কারণ হচ্ছে স্থূল সংকেত আণবিক সংকেতের জন্য অন্য একটা চ্যাপ্টার আছে। ইথিনের সংকেত কোনটা? ইথিনের সংকেত হচ্ছে এইটা, C2H4, রাইট? আর বিউটিন হইতেছে C4H8। স্থূল সংকেতে মনে আছে যে দোনোটাই কি হয়? দোনোটাই হইতেছে অনুপাত, হয় না? তাহলে কাঁচা বাচ্চারা, এটার স্থূল সংকেত কি? CH2। এটার স্থূল সংকেত কি? CH2। এটা কি পারতা নাকি পারতা না বলো তো? অনেকে হয়তো ভুলে গেছিলা, বাট আমি জানতে চাই যে কারা কারা ভুলো নাই। এটা 6th চ্যাপ্টারের পড়া। স্থূল সংকেতে আমরা জানি কি থাকে, স্থূল সংকেতে ও রেশিও থাকে। তাহলে এইটারও স্থূল সংকেত যায়, এটারও স্থূল সংকেত তাই। তো আমাদের একটু প্র্যাকটিস হয়ে গেল যে কার কার স্থূল সংকেত আসলে কি। পারতাম, গুড, ইজি পিজি, আসলে ইজি পিজি। এই প্রশ্ন লিখে নাও ঝটপট। ইথিন এবং ইথেন এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, দেখা করো। পারবা কি পারবা না? আই নো ইউ উইল, আমি জানি তোমরা পারবা। কারণ কি, কোনোটাতে কি আছে? দ্বিবন্ধন আছে না? তো একটাতে দ্বিবন্ধন আছে, একটাতে ত্রিবন্ধন আছে। তাহলে আমরা জানি যে সকল যৌগে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকে তারা হয় অসম্পৃক্ত। and both of them have double bond and triple bond. So as both of them have double bond and triple bond, so they are unsaturated compound. Good, পারবা মাশাআল্লাহ। ওকে, যাই হোক, এবার আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে এইটা। অ্যালকোহল পর্যন্ত আমরা যাব না, অ্যালকাইন আমরা যাব না। ওকে, এবার লিখে নাও অ্যালকিন
শনাক্তকরণ। অ্যালকিন শনাক্তকরণ কি জিনিস? ধরো এইটা CH2 দ্বিবন্ধন CH2। তুমি যদি এখানে ব্রোমিন দাও, তোমরা জানো কিনা ব্রোমিন একটা লাল রঙের যৌগ। তো আমি জানি ব্রোমিন কি তৈরি করবে, ব্রোমিন হতেছে এখানে একটা যাবে আর এখানে একটা যাবে, কারণ অ্যালকিন সবসময় কি করে, অ্যালকিন সবসময় অ্যাড করে। তাহলে সে যেটা তৈরি করবে এখানে CH2Br, এখানে একটা ব্রোমিন আসবে, CH2Br এখানে একটা ব্রোমিন আসবে। এই লাল বর্ণ এখানে এসে কি হয়ে যাবে, বর্ণহীন হয়ে যাবে। লাল বর্ণ যে বর্ণহীন হয় এটাকে আমরা কি বলি, শনাক্তকরণ পরীক্ষা। ওকে, 2 নম্বরে দিয়েছে বেয়ার পরীক্ষা, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, এটা মুখস্থ করবা। HW থাকবে, মুখস্থ করতে পারবা তো? তাইলে ভাইয়া আজকে এটুকুই থাকুক অ্যালকিন পর্যন্ত। আমরা সামনে এটা সবাই একটু নিজে পড়ে নিবা। সামনে হচ্ছে অ্যালকাইন থেকে শুরু করব, এবং হচ্ছে সামনের ক্লাসে আরো কিছু প্রবলেম সলভ করব, কারণ এই অধ্যায়ে শুধু অ্যালকিন থেকে সিকিউ আসে না, বুঝছো, অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল মিলাই সিকিউ আসে। আমরা আগামী ক্লাসে সিকিউ সলভ করলে তোমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওকে ঠিক আছে ভাইয়া, একটু বইয়ে পড়ে নিও, এমন হতে পারে বইয়ে 2-1টা রিঅ্যাকশন বেশি থাকতে পারে, কম থাকতে পারে, যদি থাকে সেগুলো নিজ দায়িত্বে একটু পড়ে নিও। ঠিক আছে ভাইয়া, ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ সবাইকে।